এখন পর্যন্ত যদি আমি বলি, তাহলে আমরা কি কি শিখেছি দেখেন। এখন পর্যন্ত যদি আমরা বলি, মোটামুটি আমরা প্রত্যেকটা জিনিসের, যদি স্ট্র্যাটেজির কথা বলি, আমরা শিখেছি। 2 নম্বর হচ্ছে আমরা ধরো তোমার সার্চ ক্যাম্পেইন শিখেছি, ডিএসএ শিখেছি, কলস অনলি শিখেছি। তারপরে হচ্ছে যে ডিসপ্লে অ্যাড শিখেছি। তারপরে হচ্ছে যে ডিমান্ড জেন শিখেছি, পি ম্যাক্স শিখেছি, ভিডিও বা ইউটিউব অ্যাড শিখেছি। তাই না? এই জিনিসগুলো মোটামুটি আমরা শিখেছি। এরপরে মানে শিখেছি, বিডিং এন্ড বাজেটিং শিখেছি। তাই না? তারপরে ধরো, এরপরে হচ্ছে যে এখন হচ্ছে এই স্ট্র্যাটেজির পরে কনভার্সন ট্র্যাকিং শিখেছি। কনভার্সন ট্র্যাকিং এন্ড ইউটিএম ধরো, বা ট্র্যাকিং টেমপ্লেট যাই বলে একই কথা, শিখেছি। এই সমস্ত জিনিসপত্র কিন্তু আমরা শিখেছি। তাই না? তারপরে ধরো কিওয়ার্ড রিসার্চ শিখেছি। তারপরে হচ্ছে কিওয়ার্ডের ম্যাচ টাইপ শিখছেন। তারপরে হচ্ছে যে নেগেটিভ কিওয়ার্ড শিখছেন। আরো অনেক জিনিসপত্র শিখছেন। মোটামুটি এই জিনিসপত্র কিন্তু আমরা কি শিখেছি। তো এখন আমাদের কাজ হলো যে, যখন তুমি একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করো, তখন হচ্ছে যে আমরা ধরো কম্পিটিটর রিসার্চও আমরা শিখেছি ধরেন। কারণ যখন আপনি কিওয়ার্ড রিসার্চ করেন, তার আগে তো কম্পিটিটর রিসার্চ করে নেন না। কম্পিটিটরস রিসার্চ করছেন, তাই না? ওর ল্যান্ডিং পেজ দেখেছেন, বিভিন্ন জিনিসপত্র দেখছেন। আরেকটা জিনিস বাদ আছে রে, এখন মনে হলো কম্পিউটার রিসার্চ করতে। তারপরে এগুলো শিখছেন আর কি, হ্যাঁ। এরপরে ধরো সবকিছু মিলে একটা স্ট্র্যাটেজি বানাইছেন যে ঠিক আছে ভাই, এর জন্য আমরা সার্চ সাইটে যাব, ডিসপ্লে অ্যাডেও যাব, ইউটিউব অ্যাডে যাব, ধরেন সব জায়গায় যেতে হবে সেটা এরকম না। অথবা অনেকে সার্চ অ্যাডও নাও থাকতে পারে, ওই কিওয়ার্ড দিয়ে সার্চই হয় না, রিসার্চ করে দেখলেন সার্চই হয়, তাহলে আপনাকে ডিসপ্লে বা ইউটিউব অ্যাডে যেতে হবে। ও তারপরে হচ্ছে আমরা রিমার্কেটিং শিখেছি। রিমার্কেটিং শিখেছি, রিমার্কেটিং প্লাস অডিয়েন্স শিখেছি। তো এরপরে কিছুদিন একটা চলার পরে, তারপরে হচ্ছে আপনি বিবেক শুরু করেছেন। এগুলো এই সমস্ত জিনিসপত্র আপনারা করছেন, তাই না? এখন আমাদের কাজ হলো স্ট্র্যাটেজি ডেভেলপ করলে, তারপর এখান থেকে যে সব ধরনের ক্যাম্পেইন রান করতে হবে বিষয়টা এরকম না। কম্পিটিটররা কি করতেছে, সার্চ কিওয়ার্ডের কি অবস্থা, না হলে শুধু ভিডিও অ্যাড দিয়ে চলবে, তারপরে রিমার্কেটিং করলেন, এই সমস্ত জিনিসপত্র সবকিছু করার পরে ধরো 2 to 3 উইকস অ্যাড রান হলো, দেন আসলে আমাদের অপটিমাইজ করতে হবে। তো 2 ধরনের কাজ আছে এখানে। একটা হলো যে ধরেন ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে ভাই, আমি অলরেডি অ্যাড রান করতেছি, আমার পয়সা খরচ হচ্ছে, কিন্তু আমি আশানুরূপ ফল পাচ্ছি না, মানে রেজাল্ট পাচ্ছি না। অথবা আমার সিটিআর ভালো না, কনভার্সন রেট ভালো না, কিন্তু টাকা ঠিকই খরচ হচ্ছে, এরকম হতে পারে। এক ধরনের কাজ আছে, তোমাকে ডাকতে পারে। আরেক ধরনের ডাকতে পারে যে ভাই, তুমি মোটামুটি হচ্ছে যে আমার একদম শুরু থেকে ক্যাম্পেইনটা রান করো, তারপরে দেখো শোনো, অপটিমাইজ করো, আমার রেজাল্ট এনে দাও। তো বাই ডিফল্ট আপনি যখন কাজ করবেন, যদি শুরু থেকেই কাজ করেন, তাহলে আপনাকে আসলে এই ক্যাম্পেইন ম্যানেজমেন্ট এবং অপটিমাইজেশন দুটোই করতে হবে।
আর যখন হচ্ছে যে মোটামুটি কিছুদিন একটা রান করছে কিন্তু আসলে রেজাল্ট পাচ্ছে না, যখন আপনাকে হায়ার করবে তখন আপনাকে অডিট করে নিতে হবে কোথায় কি প্রবলেম আছে, দেন অডিট অনুযায়ী আপনাকে অপটিমাইজ করতে হবে, মানে সলিউশন দিতে হবে। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন পয়েন্ট হলো যে অডিট জিনিসটা কি, অপটিমাইজেশন জিনিসটা কি। তো আমরা যখন একটা ক্যাম্পেইন করতে যাই তখন দেখেন আমরা কি করি, প্রথমে স্ট্র্যাটেজি ডেভেলপ করলাম, তারপরে কিওয়ার্ড রিসার্চ করলাম, তারপরে হচ্ছে যে বিডিং দিলাম, তারপরে কিওয়ার্ড গুলো অ্যাড করলাম, ম্যাচ টাইপ দিলাম, লোকেশন অ্যাড করলাম, তারপরে হচ্ছে যে অ্যাড গ্রুপে ইয়ে করলাম, অ্যাড কপি লিখলাম, তারপরে বাজেট দিলাম, সাবমিট করলাম, হয়ে গেল। এই যে আমরা যত কাজগুলো করলাম, এই কাজগুলো আমরা করলাম কি এটা স্ট্যান্ডার্ড অনুযায়ী করে ফেললাম, কিন্তু কিছুদিন অ্যাড চলার পরে আমি দেখলাম যে কিরে ভাই আমার সিটিআরটা ভালো না। তো সিটিআর ভালো না হলে তো আমার কনভার্সন রেটও ভালো হবে না, কারণ লোকই যদি কম আসে তো কিনবে। তো এখানে হচ্ছে তখন আমাদের কি করতে হয়, অথবা ধরেন যে আপনি কিছুদিন অ্যাড রান করলেন, ওই দেখা যাচ্ছে যে 3 দিন পরে লিমিটেড বাজেট দিন, আবার গুগল আমাদের কিছু রিকমেন্ড করে, সেগুলো দেখতে হয়। তো এটা হচ্ছে আমি ধরো বলি একটা গাড়ি চললো, চলার পরে ধরেন কিছুদিন চলার পরে একটু ওই মোবিল চেঞ্জ করতে হয়, নাট বল্টু টাইট দিতে হয়, তারপরে হচ্ছে এসি ফিল্টার এয়ার ফিল্টার ঠিক আছে কিনা সেগুলো দেখতে হয়, দেখতে হয় না? অনুরূপ ভাবে একটা ক্যাম্পেইনে আমরা যা যা করি, কিছুদিন অ্যাডটার চলার পরে যদি আশানুরূপ ফল না পাই, তাহলে প্রত্যেকটা জিনিস আমাদেরকে এরকম একটু চেক করে দেখতে হয়, কোনোটা একটু রিসাফল করতে হয়, মানে মডিফাই করতে হয়, এডিট করতে হয়। এটাকে আমরা বলি হচ্ছে অপটিমাইজ করা, মানে না, একটা ক্যাম্পেইনের নাট বল্টু টাইট দেখে আমরা বলি অপটিমাইজ করা। এইবার কোথায় কোথায় প্রবলেম আছে এই যে আমরা খুঁজে বের করলাম, ওইটাকে আমরা বলি হচ্ছে অডিট করা। ঠিক আছে স্যার? তাহলে অডিট এবং অপটিমাইজেশন কি জিনিস, এটা আমরা বুঝে ফেললাম। আর এটা আমরা বুঝে ফেললাম, ঠিক আছে স্যার? অডিট কি জিনিস, অপটিমাইজেশন, তার মানে আগে অডিট দেন অপটিমাইজেশন, তাই না? তো এখন ওই যে এখন ওর কন্ট্রাডিক্টরি কথাটা হতে পারে যে কি ভাই আপনি কিছুদিন অ্যাড চলার পরে তারপর অডিট করতে বললেন, তাহলে আমরা যারা প্রথম থেকে শুরু করব, আরে ভাই প্রথম থেকে শুরু করার সময়ও তো তুমি কোথায় অপটিমাইজেশন করবে, তার মানে তোমার সিটিআর কম হয়, সিটিআর কেন কম হয় সেটা আমাদের বুঝতে হবে। এই যে তুমি চেকটা করলা, এটাই আসলে অডিট, ওই অনুযায়ী অপটিমাইজেশনটা করে দেয়া, মানে নাট বল্টুটা টাইট দিয়ে দেয়া। এই হয়ে গেল হচ্ছে, বা এসি ফিল্টার চেঞ্জ করা, মোবিল চেঞ্জ করা, এইগুলোই হচ্ছে অপটিমাইজেশন। এইটা গাড়ির ক্ষেত্রে, একটা ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা যা যা করি সেগুলোই আর কি। ঠিক আছে স্যার? এখন হচ্ছে প্রথম কাজ হলো, যখন আমরা অপটিমাইজ করি বা অডিট করি তখন আমাদের প্রথম দেখতে হয় যে ক্যাম্পেইনের স্ট্রাকচারটা ঠিক আছে কি, ক্যাম্পেইনের স্ট্রাকচারটা ঠিক আছে। তো আমাদের ক্যাম্পেইন স্ট্রাকচারে কি ছিল, এগুলো কিন্তু আমি এখন আর পরে যাচ্ছি না। ক্যাম্পেইন এগুলো কিন্তু চোখের উপর ভাসতে হবে। ক্যাম্পেইন স্ট্রাকচারে কি ছিল, সবার উপরে ছিল অ্যাকাউন্ট, তার মধ্যে ছিল ক্যাম্পেইন, ক্যাম্পেইনের মধ্যে ছিল অ্যাড গ্রুপ, অ্যাড গ্রুপের মধ্যে ছিল অ্যাডস। তাহলে এখানে আমাদের যদি স্ট্রাকচার আমরা দেখতে চাই, তাহলে আমাদের প্রথম বুঝতে হবে যে ভাই আমি অ্যাড চালাচ্ছি কিসের। ধরো আমি মেকআপ আইটেমের অ্যাড চালাচ্ছি, আর এটারে কি বলে ফ্রেগ্রেন্স না কি যেন, যাই হোক আমি এটা উচ্চারণ করতে পারলাম না, যেন আমি স্কিন কেয়ারে চলে গেল। তাহলে আমি মেকআপ আইটেম এবং স্কিন কেয়ারে অ্যাড চালাচ্ছি। তাহলে প্রথম ধরো আমরা একটা, এটা কি আমরা মেয়েদেরকে টার্গেট করি, বাংলাদেশে টার্গেট করলাম কি, আমরা একটা ক্যাম্পেইন রান করছি যেখানে আমরা অ্যাড রান করছি মেকআপের এবং স্কিন কেয়ার। তাহলে এটা যদি স্ট্রাকচার হয়, তাহলে ক্যাম্পেইন হবে একটা, অ্যাড গ্রুপ হবে দুইটা। কিন্তু অনেক সময় হতে পারে যে স্কিন কেয়ার আর অ্যাড গ্রুপের দুইটা কিওয়ার্ড রিসার্চ করে একটা অ্যাড গ্রুপের মধ্যে চালায় দিচ্ছে, রং। তার মানে স্ট্রাকচার বলতে বোঝানো হয় যে ভাই তুমি তোমার ক্যাম্পেইনটা প্রথমে দেখো, ল্যান্ডিং পেজ কি সেটা দেখো, প্রোডাক্ট কি দেখো। যদি ডিফারেন্ট প্রোডাক্ট হয়, যদি সেম টাইপ আমি যদি মেকআপ নিয়েই করি তাহলে আমার কোনো সমস্যা নেই, আমার একটাই ক্যাম্পেইন, একটাই অ্যাড গ্রুপ, একটাই অ্যাড। অ্যাড বলতে তো ওখানে আসলে 15-16টা ইয়া দিই, তার মানে অনেকগুলো হাজার সব সব অ্যাড হতে পারে। ওই যে রেসপন্সিভ সার্চ যেটা হয়। যদি ডিফারেন্ট প্রোডাক্ট হয় তাহলে আমাদের মিনিমাম, কারণ ডিফারেন্ট টার্গেটিং ডিফারেন্ট প্রোডাক্ট, সার্চ অ্যাডে ডিফারেন্ট টার্গেটিং মানে কি ডিফারেন্ট কিওয়ার্ড, তখন আমাদের দেখতে হবে যে এরকম আছে কিনা নাকি মিশে গেছে, এরকম হতে পারে। আরেকটা জিনিস হতে পারে, যেমন ধরো
তুমি মেকআপ আইটেম ইয়া করো, আমরা ধরো সাজবক্স সেস লেডি দিই, তাহলে ভালো হবে, সুবিধা হবে। সেস লেডি যেটা করে, সেস লেডি নিজে একটা ব্র্যান্ড। তো এই ব্র্যান্ডের কিওয়ার্ড লিখেও মানুষ সার্চ দেয়, আদারওয়াইজ জেনেরিক কিওয়ার্ড লিখেও সার্চ দেয় আর কি। যেমন মেকআপ আইটেম, এটা একটা জেনেরিক কিওয়ার্ড, কিন্তু যদি বলে স্যাস লেডি মেকআপ আইটেম, তার মানে এটা হচ্ছে যে ব্র্যান্ডেড কিওয়ার্ড। তাহলে আমাদের যদি এরকম আমরা করতে পারি, যদি ডিফারেন্ট প্রোডাক্ট হয় ডিফারেন্ট অ্যাড গ্রুপ হলো, আবার যদি আমাদের সেম প্রোডাক্ট হয় তাও আমরা দুইটা অ্যাড গ্রুপ বানাইতে পারি। একটা হচ্ছে যে ব্র্যান্ডেড টার্মের কিওয়ার্ড গুলো নিয়ে একটা অ্যাড গ্রুপ করলাম, সেখানে অ্যাড কপি গুলো লিখলাম যাতে আমার সবার উপরে থাকে। অ্যাজ ওয়েল এজ আমরা হচ্ছে যে নন ব্র্যান্ডেড যে কিওয়ার্ড গুলো আছে, জেনেরিক কিওয়ার্ড, সেগুলো নিয়ে আমরা একটা অ্যাড গ্রুপ করলাম। বেশি কিন্তু স্যাসলেডি মেকআপ আইটেম, কিন্তু একটা ব্র্যান্ডেড কিওয়ার্ড ধরে আর একটা নন নন ব্র্যান্ডেড কিওয়ার্ড, দুইটা অ্যাড গ্রুপ করলাম। ঠিক আছে স্যার? এই জিনিসগুলো সাধারণত আমরা যেটা করি একটা অ্যাড গ্রুপের মধ্যে করি, কিন্তু সাধারণত এগুলো আলাদা আলাদা করা ভালো। তাহলে কোয়ালিটি স্কোরও ভালো পাই, প্রয়োজন তুমি দুটো ল্যান্ডিং পেজ করো, কোয়ালিটি স্কোরও ভালো পাই, পাশাপাশি হচ্ছে যে তোমার এগিয়ে থাকে আর কি। ঠিক আছে স্যার? এবং দিন শেষে তোমার ইয়া করলো, ট্র্যাকিং এও তুমি দেখবা যে ভাই কিরে আমার ব্র্যান্ডেড কিওয়ার্ড থেকে বেশি সেল আসে, মানে এই অ্যাড গ্রুপ থেকে বেশি সেল আসে নাকি নন ব্র্যান্ডেড বা জেনেরিক যে কিওয়ার্ড গুলো ব্যবহার করছে যে অ্যাড গ্রুপে, সেটা থেকে ভালো সেল আসে। তো এইভাবে অ্যানালাইসিস করা সুবিধা হয়। এছাড়াও অ্যানালাইসিস করা যায়, আমি দেখলাম যে আমার কোন কিওয়ার্ড গুলো থেকে সেল আসতেছে, তখন একটু হজবরল হয়, বা এইভাবে করা ভালো হয়। ঠিক আছে স্যার? এবং সুন্দর নেমিং ইউজ করা। নেমিং মানে হলো, যেমন ধরেন আমরা যে অ্যাড গ্রুপের মধ্যে অ্যাড গ্রুপ ওয়ান অ্যাড গ্রুপ টু, নো, এটা ভালো হয় না ভাই। একটা ব্র্যান্ডেড কিওয়ার্ড সেসলেডি, নন ব্র্যান্ডেড কিওয়ার্ড সেসলেডি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে কোথায়, যখন আপনি ইয়া করবেন, ওই যে ইউটিএম প্যারামিটার করলেন, ইউটিএম প্যারামিটারে গতদিন একটা ভুল ছিল কি শুনবেন? আমি যে অ্যাড গ্রুপের আইডি দিয়েছিলাম, ওখানে সে অ্যাড গ্রুপের আইডি দিলে নাম আসবে, ওইটা অ্যাড গ্রুপ দিলে অ্যাড গ্রুপের নামটাই দিয়ে দিতে হবে আর কি, ক্যাম্পেইন নেম যেমন দিয়েছিল। যাই হোক, তো তখন হচ্ছে যে আপনার ডাটা অ্যানালাইসিস করা সুবিধা হবে, দেন আপনি অপটিমাইজ করা তখন সুবিধা হবে। ঠিক আছে স্যার? এইটাকে আমরা বলছি হচ্ছে ক্যাম্পেইন স্ট্রাকচার ঠিক করা। ঠিক আছে স্যার? এই কথাগুলো এখানে লেখা আছে। এই কথাগুলো বস, এখানে যেমন কথাগুলো লেখা আছে, এই কথাগুলো হচ্ছে আপনি, যেমন ধরেন এখানে একটা উদাহরণ দেয়া আছে আর কি। এখানে কিন্তু আপনার চেঞ্জ হতে পারে, বা সবগুলো, হ্যাঁ সবগুলো আপনি চেক করতে পারেন। যেমন ধরেন জিও টার্গেটিং, সাধারণত কিন্তু আমরা প্রথম ক্লাসগুলোতে বলেছিলাম, দেখবেন যে অল কান্ট্রি টার্গেট করা থেকে স্পেসিফিক কান্ট্রি টার্গেট করা ভালো হয়। তো দেখবেন যে অনেকের কাজ করতেছেন, দেখবেন যে ওরা 5-6টা কান্ট্রিতে একটা ক্যাম্পেইন চালাচ্ছে, না এটা ভালো ইয়া, কান্ট্রি ওয়াইজ ইয়া করা ভালো হয়। ঠিক আছে স্যার? তো এই সমস্ত কথা। অটো ট্যাগিং, অটো ট্যাগিং এড করতে হবে হচ্ছে, নূর আক্তার সাহেব একটা প্রশ্ন করেছে, অটো ট্যাগিং বাই ডিফল্ট অন করাই থাকে। অটো ট্যাগিং অন করতে হয় হচ্ছে, এর মধ্যে আসলে এই প্রশ্নটা করা আপনার ঠিক হলো না, লাস্টের দিকে এই প্রশ্নটা আপনি করতে পারতেন। তারপরও যেহেতু কথাটা আসছে, আজকে আপনাদের মতো এই ক্লাস নেই, কিভাবে হজবরল হয় দেখেন। অটো ট্যাগিংটা হচ্ছে যখন আপনি অ্যানালিটিক্স এর সাথে গুগল অ্যাডস অ্যাড করেন, তখন হচ্ছে দুই সাইড থেকে কিন্তু ইউজারটা যায়। তার মানে অ্যানালিটিক্সে তো ইউজার এসেই থাকে, আবার গুগল অ্যাডস থেকে ইউজার গুলো অ্যানালিটিক্সে যায়, যাতে সিঙ্গেল ইউজার বোঝা যায়। এই জন্য হচ্ছে আমরা অটো ট্যাগিংটা করি আর কি। তো অটো ট্যাগিং বাই ডিফল্ট, অ্যাকাউন্ট সেটিং এ যাবেন, দেখবেন অটো ট্যাগিং বাই ডিফল্ট অন করাই থাকে। কথা বোঝা গেছে স্যার? কাম টু দা পয়েন্টে এসো, এরকম প্রশ্ন থাকলে লাস্টে করেন। আচ্ছা, এই জিনিসগুলো স্যার করতে হবে আর কি। তাহলে প্রথম কাজ হলো আমাদের ক্যাম্পেইন স্ট্রাকচারটা ঠিক আছে কিনা সেটা একটু দেখে ফেলা আর কি। ঠিক আছে? আচ্ছা, এবার হলো আমাদের এর পরের কাজ হলো কনভার্সন ট্র্যাকিং আমাদের সেট করে ফেলতে হবে। দেখবেন যে অনেক সময় হচ্ছে আপনি দেখবেন, আমরা যারা একদম প্রথম থেকে করবো তারা তো করবোই, যখন আপনি, আমরা এটা অডিট এবং অপটিমাইজেশন হিসাবে দুইটা আলাদা করতে চাইছিলাম, তো একটা করছি আর কি, হ্যাঁ। আচ্ছা, এইটা হচ্ছে আপনি এরকম এক্সেল শিট ফরম্যাটেও দিতে পারেন, অ্যাজ ওয়েল অ্যাজ এরকম গুগল শিটেও করতে পারেন, যেমন পপি গুগল শিটে করে। ঠিক আছে? আবার আপনি এক্সেল শিটেও করতে পারেন, এরকম কোনো সমস্যা নেই। এই ঘরগুলো আপনি বড় ছোট করতে পারেন, আমরা একটা ইয়ে দিছি আর কি। আপনি আপনার মতো করতে পারেন, যারা এক্সেল টেক্সেল ভালো পারেন তারা আরো সুন্দর বিষয় দিতে পারেন। যাই হোক আর কি,
তো কনভার্সন ট্র্যাকিং এ অনেক সময় দেখবেন যে বাই ডিফল্ট দেখবেন আমাদের যখন ক্যাম্পেইন ক্রিয়েট করি যে পেজ ভিউটা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে যদি এটা হয়, মানে ই কমার্স বিজনেস হয়, তাহলে আমাদের যে অ্যাড টু কার্ট চেক আউট পারচেস করতে হবে। যদি লিড হয় তাহলে পেজ ভিউ এর পাশাপাশি লিড ফর্ম সাবমিট এই ইয়াটাও করতে হবে আর, ঠিক আছে স্যার। এনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং এখন খুব ইম্পর্টেন্ট, সেটা সাধারণত করা থাকে না, অনেকেই করতো না, ধরো 1 বছর আগেও এটা খুব গুরুত্ব দিত না, কিন্তু অনেক সময় দেখবেন যে যাদের অনেকের কাজ করেন অডিটের ক্ষেত্রে দেখবেন যে ওটা করা থাকে না, তখন ক্লায়েন্টদেরকে এগুলো করবে, যদি হয়ে যায় সেগুলো এরকম সুন্দর করে একটা টিক মার্ক দিয়ে বলবো যে এগুলো করা আছে, এখানে লেখাগুলো চেঞ্জ করে দিবেন, হয়ে গেছে। ঠিক আছে স্যার। আচ্ছা, বা ফাইন্ডিংসে কিছু পাননি, ঠিক আছে, বা এখানে লিখে দিলেন এভরিথিং ইজ ওকে, ফাইন্ডিংসে পাইলেন এভরিথিং ওয়াজ ওকে, ঠিক আছে, তো এখানে কোনো কিছু করার দরকার নেই, এরকম লিখে দিবেন আর কি, আমরা ধরে নেবো যে নাই, ঠিক আছে স্যার। অ্যাক্টিভেশন মডেলের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে সাধারণত আমরা লাস্ট, বাদ বাকিগুলো তো সব তুলে দিয়েছে, লাস্ট ক্লিক আছে আর হচ্ছে যে ওই যে ডেটা ড্রিভেন আছে, তো ডেটা ড্রিভেনের একটা কন্ডিশন ছিল কিন্তু, বলা হয়েছিল, বা না মনে মনে থাকলে লিড দিকে নেবে, যখন মোটামুটি পর্যাপ্ত ডেটা এসে যায় তখন হচ্ছে লাস্ট ক্লিক থেকে ডেটা ড্রিভেনে চলে যাবে। জিএফ4 ইন্টিগ্রেশন যদি থাকে থাকলেও, যদি না থাকে তাহলে সেটা করে দিতে হবে আর কি, এখানে যেমন যেমন ফাইন্ড ইজ নট লিঙ্ক ধরো আমরা লিখে রাখছি, যদি থাকে তাহলে ওকে ছিল, ঠিক আছে স্যার। আর কনভার্সন উইন্ডো একটা পয়েন্ট ছিল, শেষে আমরা বলেছিলাম, ই কমার্সের ক্ষেত্রে বলেছিলাম যে ভাই তুমি 15 দিন করতে পারো, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে যে ই কমার্স বিজনেসের ক্ষেত্রে 7 to 15 ডেজ বা 14 ডেজ এর মধ্যে করতে হয়। এখন একটা লিড জেনারেশন বিজনেসের ক্ষেত্রে এটা তোমার লিড জেনারেশন বিজনেসের ক্ষেত্রে এটা 6 মাস পর্যন্ত চলে যেতে পারে, 3 month to 6 month পর্যন্ত যেতে পারে, ঠিক আছে স্যার। তো এটা ডিপেন্ড করতেছে ওই বিজনেসের, ধরো ই কমার্সের ক্ষেত্রে তো আমরা 7 to 15 ডেজ ইজ এনাফ, ম্যাক্সিমাম 30 ডেজ। আর লিড জেনারেশন বিজনেসের ক্ষেত্রে ওই বিজনেসটা বুঝতে হবে, যেমন ধরো একটা মানুষ যা মানে অনেক ধরনের প্রোডাক্ট আছে আর কি, তাই না, যেমন ধরো একটা ফ্ল্যাট কিন, ফ্ল্যাট কিনে আসলে তো 1 মাসের মধ্যে হয় না, একটা ফ্ল্যাট কিনতে 6 মাস সময়ও লেগে যেতে পারে, সে হয়তো খোঁজ খবর নিচ্ছে 3 মাস লেগে যেতে পারে, তাই না, একটা গাড়ি কেনার ক্ষেত্রে 3 মাস লেগে যেতে পারে, 4 মাস লেগে যেতে পারে। তো ওই ক্ষেত্রে কনভার্সন উইন্ডো গুলো, আপনাকে আমার কথা বুঝতেছেন ভাই? দেখি তো একটা লোক বুঝতেছে কিনা, নাকি পাওয়া বন্ধ। এই কনভার্সন উইন্ডো মানে কি ভাই, একজন বলুন তো। আমি এখন কিন্তু ওই ইসে মানে য- যতদূর সম্ভব আমি ইসে যাব না। বস, ক্লায়েন্ট কত দিনের ভিতর আমার অ্যাডের ভিতরে এঙ্গেজ হবে এটা হচ্ছে কনভার্সন উইন্ডো, অথবা 30 দিন হতে পারে, 15 দিন তো হতে পারে, সেটা এটা আমরা দেওয়া কোথায় দিই? স্পেসিফিক। যে বস, এটা হচ্ছে আমরা দিয়েছে আপনার যখন কনভার্সন ইয়াটা সেট আপ করি, গোলটা কনভার্সন ট্র্যাকিং তখন। যখন সেট করছি আর কি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, এটা গোলের থ্যাংক ইউ ভিতর ভেরি বস। মাচ। এই জন্য আমি কিন্তু ওখানে যাচ্ছি না ভাই, ওই জিনিসগুলো তো আমরা শিখাইছি, এখন কিন্তু ওখানে আমি যাচ্ছি না স্যার, আমি জাস্ট মূল বিষয়গুলো আলোচনা করে যাচ্ছি আর কি, ট্রেনিং এরকমই হবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা বিডিং এবং বাজেটিং এর যে ব্যাপারটা আছে সেটা হলো, তো আমরা প্রথমে বাজেটটা করে ফেলি, আমরা প্রথমে হচ্ছে বাজেটটা করে ফেলি। তো বাজেটটা করার পরে আমরা ধরো একটা রান করলাম, রান করার পরে ধরেন এখন এই যে বাজেট অ্যালোকেশনের যে ব্যাপারটা আছে, বাজেট অ্যালোকেশনের ব্যাপারটাই যে আমরা এখানে বলেছিলাম আর কি, হ্যাঁ, এই স্টাইলই বা ইয়া করবেন, 5 to 10% এদিক সেদিক হবে আর কি, হ্যাঁ? এই যে বাজেট অ্যালোকেশনের যে ব্যাপারটা, এই অনুযায়ী ধরেন বাজেট অ্যালোকেশন। এখন ধরেন কিছুদিন অ্যাড চালানোর পরে দেখলেন কি রে ভাই, একটা ক্যাম্পেইন খুব ভালো পারফর্ম করছে, আর একটা খারাপ করছে, ঠিক আছে, ওখান থেকে একটু বাজেট কমায় দিয়ে এইটাই বাড়ায় দিতে হবে। ঠিক আছে স্যার, এটাও কিন্তু অপটিমাইজেশন। তার মানে অডিট করে আমাদের দেখতে হবে, ধরেন আমি একটাই ক্যাম্পেইন রান করেছি, সেটা হলো সার্চ ক্যাম্পেইন, আমি অন্য কোনো ক্যাম্পেইন রান করি, পিম্যাক্স করিনি, ডিমান্ড জেন করিনি, ইউটিউব কোনো কিছু, পিম্যাক্স, কিন্তু এখানে আমি ব্র্যান্ডেড ক্যাম্পেইন ছিল, নন ব্র্যান্ডেড কিওয়ার্ড ছিল, এখন এর মধ্যে একটা কথা আছে ভাই, ব্র্যান্ডেড কিওয়ার্ড তো সব ধরনের কোম্পানির ক্ষেত্রে পাবো না। সব কোম্পানি কি পপুলার কোম্পানি, সবার কি নাম ধরে সার্চ হয়? হয় না কিন্তু। তার মানে আপনার নতুন একটা কোম্পানি, যে কোম্পানি মানুষ চিনেই না, তার নাম ধরে সার্চ দিবে কিভাবে? তো নাম ধরে সার্চ না দিলে তার ব্র্যান্ডেড কিওয়ার্ড আপনি কোথায় পাবেন? তাহলে তার একটাই হবে। ঠিক আছে স্যার। যদি ব্র্যান্ডেড আর নন ব্র্যান্ডেড হয়, তখন কি দেখলেন যে আপনি ব্র্যান্ডেডে ভালো কাজ করতেছেন, নন ব্র্যান্ডেডে ইয়া করতেছে, কোনো সমস্যা নেই, তখন আপনি ব্র্যান্ডেডে বাজেট বাড়ায় দেন, নন ব্র্যান্ডেডে কমায় দেন। আরেকটা জিনিস দেখতে হবে, ব্র্যান্ডেড কিওয়ার্ড গুলো লিখে সার্চ দিলে অর্গানিক্যালি আপনার কত নম্বরে পায় সেটাও দেখতে হবে, ঠিক আছে।
এই যে সাধারণত প্রথম দিকেই থাকে আর কি। ঠিক আছে। আরেকটা জিনিস দেখতে হবে যে ব্র্যান্ড কিওয়ার্ড লিখে সার্চ দেওয়াতে দেখেন এখানে অনেক ব্যাপার স্যাপার আছে কিন্তু। যেমন ধরো আমি এখানে লিখলাম নেমসিপ, নেমসিপ হোস্টিং, ধরো আমি এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিই। তো এখানে নেমসিপের একটা অ্যাড আসছে। ঠিক এর পরেই দেখেন নেমসিপের আপনাকে গুগল অ্যানালিটিক্স এর রিসার্চ করতে হবে যে ভাই অর্গানিক ভাবে আমার কি পরিমাণ সেল আসে, প্লাস গুগল এডস থেকে আমার কি পরিমাণ সেল আসছে। এবার আপনাকে দেখতে হবে যে গুগল এডসে আপনি ব্র্যান্ডেড কিওয়ার্ড দিয়ে একটা অ্যাড গ্রুপ করছেন, নন ব্র্যান্ডেড দিয়ে একটা করছেন। নন ব্র্যান্ডেড ব্র্যান্ডেড কিওয়ার্ডটা দিয়ে আপনার সার্চ দিলে কি পরিমাণ সেল আসে, নন ব্র্যান্ডেড দিয়ে সার্চ দিলে কি পরিমাণ সেল আসে, এটা অ্যানালাইসিস করবেন। এরপরে আপনি এক সপ্তাহ ব্র্যান্ডেড কিওয়ার্ডটা বন্ধ করে দেখবেন যে অর্গানিক সেল আপনার বাড়ে কিনা। কারণ হচ্ছে মানুষ এখানেই পেয়ে যায় বলে এই দিকে আর ক্লিক করে না। ঠিক আছে স্যার। কিন্তু দেখেন যেহেতু এখানে পেয়ে যাচ্ছে, এখানে পাচ্ছে না, এই পর্যন্ত আসতেছে না, উপর থেকেই ক্লিক করতেছে আর কি। তখন এই টাকাটা কিন্তু আসলে আপনি ফাও ফাও দিচ্ছেন, তাই না? কারণ ভাই ও তো এমনিতেই আপনার ব্র্যান্ডেড কিওয়ার্ড লিখে থাকলে এক নাম্বারেই পায়। তো তখন দেখা লাগলো যে কি এই আমি, এবার আমি দেখতে হবে নন ব্র্যান্ডেড কিওয়ার্ডে ভালো ইয়ে আসতেছে নাকি ব্র্যান্ডেড কিওয়ার্ডে আসতেছে। হ্যাঁ, ব্র্যান্ডেড কিওয়ার্ডে আসতেছে, খুব ভালো কথা, নন ব্র্যান্ডে কম আসতেছে। এরপরে আপনাকে দেখতে হবে গুগল অ্যানালিটিক্সে অর্গানিক থেকে আমার কি পরিমাণ সেল জেনারেট হচ্ছে। ঠিক আছে ভাই, অর্গানিক থেকে আমার ভালো আসতেছে। এইবার আমি আস্তে করে ব্র্যান্ডেডটা এক সপ্তাহ বন্ধ করে দেখবো যে আমার এখানে বাড়ে কিনা। যদি না বাড়ে তাহলে বুঝতে হবে ক্লায়েন্টরা আসলে ওই প্রথমে যেটা দেখে সেটা দিয়ে ক্লিক করে কিনতে পছন্দ করতেছে। অতএব তোমার অ্যাড আবার চালাই দিতে হবে, নাহলে ওই তোমার যতই অর্গানিক্যালি এক নম্বরে আসুক, এই উপরে যে তিন চারটা দেখে ওই কারণে তুমি সেল মিস করছো, তাহলে তোমার এটা বাড়াতে হবে। এরকম যত আপনি চিন্তা করবেন তত এরকম বেরোবে আর কি। আমরা জাস্ট হচ্ছে এখানে কি, এখানে জাস্ট হচ্ছে যে আমরা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটটা দিলাম। এখানে দেখবেন আপনি যখন কাজ করতে যাবেন, প্রোডাক্ট ভেদে, কান্ট্রি ভেদে, ইউজারের বিহেভিয়ার ভেদে আরো অনেক জিনিস এখানে আপনি অ্যাড করে দিতে পারেন। আমরা just একটা স্যাম্পল ফাইল দিয়ে দিলাম আর কি, এরপর আপনি আরো অনেক কিছু করতে পারবেন। ঠিক আছে স্যার। যেমন এটা কিন্তু আমরা এখানে অ্যাড করি, কিন্তু এটা তো আসতে পারে। আচ্ছা, এই গেল। এরপরে হচ্ছে প্রথমে আমরা ম্যানুয়াল সিপিসি, আমরা বলেছিলাম যদি একদম নতুন কোম্পানি হয় বা নতুন অ্যাড চালাই অ্যাড অ্যাকাউন্ট থেকে, তখন আমরা ম্যানুয়াল সিপিসি দিয়ে শুরু করব। তারপরে 7 to 21 days বা 2 to 3 উইকস দেখার পরে দেন আমরা চলে যাব হচ্ছে ইসে স্মার্ট বিডিং এ চলে যাব। ম্যাক্সিমাইজ কনভার্সন, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু ই কমার্সের ক্ষেত্রে। তারপরে ধরো তোমার উইথ টার্গেট সিপিএ, উইথ টার্গেট আর এই জিনিসগুলোতে আমরা চলে যাব আস্তে আস্তে, দেখবো কি হয়। ঠিক আছে স্যার। এরপরে দেখবেন কিছুদিন একটা চলার পরে হঠাৎ করে লিমিটেড বাই বাজেট। তো এটা সাধারণত নতুন অ্যাকাউন্টে এই জিনিসগুলো বেশি হয়। কারণ হচ্ছে যে যখন আমরা ধরো কনভার্সন ট্র্যাকিং সেট করেছি, ইসের সাথে অ্যাড করেছি, তখন হচ্ছে যে গুগল অ্যাডস অ্যাকাউন্টটা ও লার্ন করে, ওর ব্যাকএন্ডে এই কাজ করে লার্ন। লার্ন করা মানে কি, তোমার ওয়েবসাইটে যারা ক্লিক আসতেছে এর মধ্যে কিছু সেল আসতেছে, তারা কারা, তাদের অনলাইন বিহেভিয়ার কি। গুগলের কাছে তো প্রিভিয়াস ডেটা আছে, কারণ ও তো শুধু আপনার ওয়েবসাইটে ভিজিট করতেছে, ও আরো কম্পিটিটরদের ওয়েবসাইটে ভিজিট করে আসছে। বা গুগলের কাছে জেনেরিক ডাটা আছে। ও মানে এই মানুষগুলোকে তখন এরা কারা, কতদিন পর পর বাইং, ওদের বাস্কেট ভ্যালু কত হয়, কম না বেশি হয়, কোন ধরনের বিষয়গুলোতে ইন্টারেস্ট আছে, এই জিনিসগুলো সে দেখতে থাকে। তখনও পর্যাপ্ত ডেটা চাই। যে কোনো মেশিন লার্নিং এ তুমি যত বেশি ডেটা দিবা তত ভালো কাজ করবে, এই জন্য পর্যাপ্ত ডেটা চাই। তখনও ক্যাম্পেইনটা প্রচুর পরিমাণে ব্রডকাস্ট করে, যে কারণে তোমার বা তুমি যে ধরো মাসে ডেইলি বাজেট $50 দিছো, ও খায় দেয়। এই যে বাজেটটা খেয়ে দেয়, তখন হচ্ছে যে তখন সাধারণত যেটা করে বাজেট বেড়ে যাবে বলে ক্লায়েন্ট আপনাকে বলে, হ্যাঁ ভাই এত বাজেট বেড়ে যাওয়া হচ্ছে না। কিন্তু ওই সময়টা তোমাকে বাজেট বাড়াতে হবে। যদি বাজেট না বাড়াও তাহলে ওই ক্যাম্পেইন কোনোদিনও ভালো পারফর্ম করবে না। কারণ কি, গুগলের প্ল্যাটফর্ম ওর খিদা আছে, ও চাচ্ছে যে ভাই আরো আসুক, তোমার ওয়েবসাইটে আরো লোক আসুক, আরো লোক আসুক, আমি ওর সম্পর্কে একটু অ্যানালাইসিস করি। দেন একটা সার্টেন টাইম পরে ও বুঝে ফেলে ও এর কাস্টমার এই আছে, এইবার অ্যাড গুলো তোমার তাদের কাছে নিয়ে যায়, তখন আবার বাজেট কমে যায়। এই জন্য যে কোনো ক্যাম্পেইনে প্রথম অবস্থায় একটু বাজেট বেশি লাগে, এরপরে কমে। তো এখানে দুইটা ওয়ে। একটা হচ্ছে ওই যে ম্যানুয়াল সিপিসি দাও। ম্যানুয়াল সিপিসি তো আমরা ম্যানুয়ালি বসাতে পারি যে তোমার পার ক্লিকে পার ডলার $1 বেশি দিব না পার ক্লিকে। ওইটা হয় কিছুটা কমিয়ে দাও, 20 to 25% কমিয়ে দাও, অথবা বাজেট বাড়ায়। ঠিক আছে, কারণ তখন এখন ধরো পার ক্লিকে $1 কাটতেছে, তখন তোমার পার ক্লিকে 0.75 সেন্ট কাট। তখন হচ্ছে যে ও আরো বেশি মানুষের কাছে যাবে এবং আরো বেশি ক্লিক আনতে পারে।
কারণ তখন আমি পার ক্লিকে আগে দিতাম 1 টাকা, এখন দিই কত, 75 পয়সা, তাহলে আমার আরো বেশি আসবে। তো এর বেশি কমাইলে কিন্তু আবার তোমার অ্যাড ব্রডকাস্টই হবে না, কারণ অকশনে টিকবে না, তখন তোমার অ্যাড দেবে। এই জন্য 20 to 25% বেশি কমানো যাবে না। এই জন্য হয় বাজেট বাড়াও, অথবা ইয়ে কমিয়ে দাও। কথা কি বোঝা যাচ্ছে স্যার? আচ্ছা, এখন আরেকটা ইয়া হচ্ছে যে আমরা কিওয়ার্ড যখন দিই, তো অনেক সময় আপনি দেখবেন যে ওই ক্লায়েন্টরা যখন আপনাকে অডিট করতে দেয়, ক্লায়েন্টরা তো ধরো অত কিছু বোঝে না। ও মোটামুটি ইয়া দেয়, ওই যে আমরা যখন ক্যাম্পেইন ক্রিয়েট করার সময় আমাদের ল্যান্ডিং পেজ স্ক্রল করে সে ইয়া করে ফেলে না, মোটামুটি কিওয়ার্ড টাইড গুলো দেয়, ওই ব্রড মেসেজ থাকে, ওইভাবে মারতে থাকে, তো প্রচুর আজে বাজে গার্বেজ কিওয়ার্ড আসে। এগুলো চেক করতে হয়। তো চেক করার পরে তখন হচ্ছে আমাদের আহ মোটামুটি ফ্রেশ ম্যাচ দিতে হবে। এরপরে কিছুদিন অ্যাড চলার পরে দেখলেন যে না, মোটামুটি এখানেও দুই ধরনের ভাগ করা যায়। যেমন ধরেন যে আপনার প্রথম দিন কিছুদিন অ্যাড চালায় দেখলেন যে মোটামুটি হ্যাঁ ভালোই সেল টেল আসতেছে। এবার আপনি অ্যানালাইসিস করেন যে কোন কিওয়ার্ড গুলো, আপনি 20টা কিওয়ার্ড দিয়েছেন, এর মধ্যে 5টা কিওয়ার্ডের সব থেকে বেশি সেল আসতেছে। বাকি কিওয়ার্ড গুলোতে আপনার ক্লিক আসতেছে কিন্তু সেই পরিমাণ সেল আসতেছে। তখন আমরা কি করতে পারি যে ভাই, যে কিওয়ার্ড গুলোতে যে 5টা কিওয়ার্ডে সেল আসতেছে ওইটারে তুমি এক্সাক্ট ম্যাচ করে অ্যাড চাই। যদি দেখেন যে না, আমার মোটামুটি দুই জায়গায় সমান আসতেছে, তখন তুমি কিছু কিওয়ার্ড এক্সাক্ট ম্যাচ করে দাও, কিছু ফ্রেজ ম্যাচ করে রাখো। ঠিক আছে, বাট ব্রড ম্যাচ দিলে বড় কোম্পানি ছাড়া উইরে যেতে হবে। ঠিক আছে স্যার? এইবার এর মধ্যেও দেখবেন কিছু কিওয়ার্ড হবে যেটা ধরো তোমার ইয়া হবে, কি বলে, কিছু কিওয়ার্ড আছে যেটা তোমার হচ্ছে যে অনেক গার্বেজ আসবে, অনেক গার্বেজ আসবে, হ্যাঁ, অনেক গার্বেজ আসবে। যে এই সার্চ টার্মে যে আমরা দেখবো যে অনেক গার্বেজ আসতেছে, এর ভিতরেই দেখবেন প্রচুর গার্বেজ আসতেছে। তখন ওইগুলো ধরে ধরে, কিন্তু আমরা শিখেছিলাম আর কি, ওইগুলো ধরে ধরে নেগেটিভ কিওয়ার্ডে দিতে হবে। এবং প্রতিনিয়ত একজন অপটিমাইজার বা একজন অডিটরের কাজ হলো সবসময় এই সার্চ টার্ম ওপেন করে বসে থাকা এবং বারবার দেখা যে ইয়া যে কিওয়ার্ড গুলো হচ্ছে যে ইয়া হচ্ছে কি, মানে কোনো গার্বেজ কিওয়ার্ড আসতেছে কিনা, কোনো গার্বেজ কিওয়ার্ড আসতেছে কিনা আপনি দেখবেন এরকম। ঠিক আছে ভাই, আমার এই কিওয়ার্ডটা দেখি এখানে কি পরিমাণ সিটিআর, কি পরিমাণ ইমপ্রেশন, কি পরিমাণ কনভার্সন রেট, কনভার্সন হচ্ছে না, ঠিক আছে এটা ভালো না, আস্তে করে বাইরে দিবেন একটু নেগেটিভ কিওয়ার্ড। এগুলো করতে হবে। আরেকটা জিনিস আমাদের দেখতে হবে, যেমন এই কিওয়ার্ড গুলোর ইন্টারেকশন আর সিটিআর একই জিনিস, হ্যাঁ, ইন্টারেকশন আর সিটিআর একই জিনিস, ইন্টারেকশন আর সিটিআর একই। হুম, সার্চ এর ক্ষেত্রে ইন্টারেকশন আর সিটিআর একই, কিন্তু ইউটিউব ভিডিওর ক্ষেত্রে আবার ইন্টারেকশন মানে কিন্তু একটা ভিডিও পুরাটা দেখছে, ওটাও কিন্তু একটা ইন্টারেকশন। ঠিক আছে, এই জন্য দেখবেন সার্চ এর ক্ষেত্রে ইন্টারেকশন আর সিটিআর একই হওয়ার কথা। ঠিক আছে স্যার, ইন্টারেকশন রেট আর সিটিআর আমরা দেখি এখান থেকে একটা ইয়েটা নিয়ে দেখি তো। CTR, এই দেখেন ইন্টারেকশন রেট আর সিটিআর এক, এটা কিন্তু সার্চ এর ক্ষেত্রে। ইউটিউব এর ক্ষেত্রে একটু আলাদা হতে পারে। আচ্ছা যাই হোক, ধরো সিটিআর আমাদের মানে মিনিমাম একটা সিটিআর বা একটা কনভার্সন রেট মিনিমাম 3 বা তার উপরে হবে। সিটিআর একটা সার্জারের ক্ষেত্রে মিনিমাম 3, যদি তার নিচে হয় তাহলে আমার কি করতে হবে? তাহলে কিন্তু ভাই দেখেন যে ওই যে আমরা অ্যাড কপি গুলো লিখছি না, ওই যে আমরা অ্যাড কপি গুলো লিখেছি, হ্যাঁ, মানে সিটিআর খারাপ হওয়া মানে কি, সে আমার অ্যাড দেখতেছে কিন্তু ক্লিক করতেছে, তার মানে তুমি এখানে যা লিখেছো এইটা হচ্ছে তার পছন্দ হচ্ছে না আর কি। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা করব, আমরা ওই যে সার্চ টার্ম গুলো দেখতেছি না, এই সার্চ টার্ম দেখবেন আমি অনেকগুলো কিন্তু অ্যাড করিনি। তো দেখবেন যে ইয়া হয় আর কি, ওইটারে কি বলে, যেমন এই কিওয়ার্ডটা আমরা অ্যাড করিনি না, ক্লোজ ভেরিয়েন্ট হিসেবে পাইছি।
কিন্তু এখান থেকে আমরা মোটামুটি দেখতেছি যে একটা কনভার্সন হয়েছে, কনভার্সন রেট টু সিটিআর আবার ভালো আছে। যাই হোক, কনভার্সন রেট, তখন এই কিওয়ার্ড গুলো অ্যাড করার পাশাপাশি এই অ্যাড এর কপিগুলো আমাদের চেঞ্জ করতে হবে আর কি। হ্যাঁ, এই ক্ষেত্রে অনেকেই বলে যে ভাই এটা রিয়েল লাইফ দেখা। আরে ভাই, রিয়েল লাইফ কিভাবে দেখা? ধরেন একটা রিয়েল লাইফ দেখা, এটা ধরেন আমি এখন ট্রেনিং দিলাম, চেঞ্জ করলাম, আপনাকে আবার 7 দিন পরে ক্লাস নিয়ে এটা দেখাবো যে ভাই এটা চেঞ্জ করছিলাম, এটা ট্রেনিংও এসে করা যাবে না, এটা করতে হবে। ঠিক আছে স্যার? তো এখন ধরো এই অ্যাড কপি গুলো তখন একটু চেঞ্জ করে ফেলতে হবে। তারপরে হচ্ছে ধরো তোমার ওই যে ইয়াগুলো অ্যাড এক্সটেনশন গুলো আসে, ওই এক্সটেনশন গুলো একটু বাড়াতে হবে। হ্যাঁ, বা একটু এদিক সেদিক করে দিতে হবে। তখন দেখবেন আবার আবার দেখতে হবে 7 দিন যে সিটিআর টিটিআর আসে কিনা। ভালো, কারণ সিটিআর 3-এর উপরে যাইতেই হবে স্যার। ঠিক আছে স্যার? এইগুলো এখন ধরো ডিসপ্লেটের ক্ষেত্রে কি হতে পারে, ডিসপ্লেটের ক্ষেত্রেও সেম জিনিসটা দেখতে হবে, সিটিএ বাটনটা ঠিক জায়গায় বসানো আছে কিনা। প্রথম আলোতে আমরা যাই, ধরো ডিসপ্লে অ্যাডে বা রিমার্কেটিং অ্যাডে তুমি যখন ইয়ে করতেছো, তখন আমরা যে অ্যাড ট্যাড গুলো দেখি, তখন আমাদের দেখতে হবে ধরো এই অ্যাড, এই যে এখানে দেখেন কোনো সিটিএ বাটন নেই, এটা কিন্তু গুগল গুগল দ্বারা বিজ্ঞাপন। তো এখানে কিন্তু যেমন ও স্টার্ট ফ্রম এত, তার মানে এটা কিন্তু একটা সেলস ক্যাম্পেইন চালাইছে। কিন্তু এখানে দেখেন কোনো সিটিএ বাটনই নেই। আমি 100% এই ক্যাম্পেইনে প্রচুর পরিমাণে ক্লিক কম পাচ্ছি। যদিও টাকা দেখে অনেকেই ক্লিক করে ফেলতে পারে, এটা একটা পয়েন্ট, বাট এখানে যদি একটা সুন্দর সিটিএ থাকতো যে শপ নাও বা অর্ডার নাও, হ্যাঁ, অথবা ক্লেম নাও, অথবা ইএমআই, গেট ইএমআই, এই ধরনের কথাবার্তা যদি লেখা থাকতো, তাহলে এখানে সিটিআর বেড়ে। সেম ভাবে একটা ইউটিউব এড এর ক্ষেত্রেও কিন্তু সেম ঘটনাটা, যদি তোমার, এটা কিন্তু রিমার্কেটিং এড মোটামুটি যে 3 নিচে হয়, রিমার্কেটিং এর 3 উপরে বা পাবেন আর কি। কিন্তু এমনি ডিসপ্লে অ্যাড চালালে কিন্তু আপনি 1-এর নিচে পাবেন ইয়া আর কি, সিটিআর পয়েন্ট, এক উপায় দিতে পারেন। তো সেই সমস্ত ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, দেখতে হবে প্রথম 6 সেকেন্ডের মধ্যে আমরা ওই হুকিং করছি কিনা আর কি, মানে মূল কথাটা আমরা 6 সেকেন্ডের মধ্যে বলে ফেলছি। তো এই সমস্ত জিনিসপত্র দেখিতে হয়। ঠিক আছে স্যার? আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাড কপি টপি গুলো তো একই কথা আর কি। অ্যাড কপি সর্বোচ্চ আমাদের ধরো যে 15টা আছে, 15টাই লেখার চেষ্টা করবেন আর কি। হ্যাঁ, তারপরে হচ্ছে যে এই কথাগুলো আমরা জানি আর কি, যে অফার রাখতে হয়, ইউএসপি দিতে হয়, বেনিফিট দিতে হয়, এই জিনিসগুলো যেটা হয় এগুলো একটু রিসাপল করা, এক্সটেনশন ব্যবহার করতে হয়, ওই কথাটা এখানে আছে। আচ্ছা, তো একই কথা আর কি। আচ্ছা, আরেকটা জিনিস হলো যে ল্যান্ডিং পেজটাও, যে কোনো অ্যাডের ক্ষেত্রে ল্যান্ডিং পেজ মানে অন্তত সেলস বা লিড জেনারেশন ক্যাম্পেইনের ক্ষেত্রে ল্যান্ডিং পেজ ইজ দ্য হার্ট। মানে এইদিকে যেমন তুমি এটা করতেছো, এখানে ক্লিক করার পরে তুমি যেখানে নিয়ে যাচ্ছ সেইটা যদি আবার খারাপ হয়, এখানে সিআরওর কথা আসে। তো এইটা যদি খারাপ হয় বস, তখন তুমি সারা দিনেও সেল আসবে না। তোমার সিটিআর খুব হাই হবে, কনভার্সন রেট কমে যাবে। তো যখন দেখবেন সিটিআর খুব হাই, কনভার্সন রেট কম, তখন বুঝতে হবে তোমার ল্যান্ডিং পেজে 100% প্রবলেম। কারণ কি? এড দেখে সে মোটিভেটেড, ক্লিকও করতেছে, ল্যান্ডিং পেজও আছে, কিন্তু এখানে যে হারায় সামথিং রং। হয় লোডিং টাইম বেশি, নাই নেভিগেশন ঠিক নাই, আর কি হতে পারে? অথবা হচ্ছে তুমি এই জিনিসগুলো ধরো সুন্দর করে উপস্থাপন করনি, এই জিনিসগুলো হতে পারে বস। ঠিক আছে স্যার? তখন হচ্ছে আমাদের এই ল্যান্ডিং পেজ নিয়ে অথবা যে এই যে ভালো সিটিএ ব্যবহার করো নাই, যেটা বললাম আর কি, মানে সিটিএ বলতে হচ্ছে যে নেভিগেশন ওয়ান, যেমন এই যে ফাইন্ড ইউর প্ল্যান, এর পরবর্তী যে কথাগুলো আমরা প্রথম দিকে বলেছিলাম, ভিউ প্ল্যান। ঠিক আছে? আচ্ছা, ওটা গেল। এই যে এইভাবে যাতে ও কি করবে, মানে ওকে পরবর্তী স্টেপে কোথায় নিয়ে দিন শেষে আমার আলটিমেট গোল সেল দ্য রেট, তো ওইটা যেন এসে না হারায়। আবার হচ্ছে যে আমরা বলেছিলাম না, যে ধরো তোমার মানে আহ, একটা লোডিং টাইমটা খুবই ইম্পর্টেন্ট। যেমন ধরো তোমার যদি 3 সেকেন্ড, এটা সিআর অফার্স গুলোতে খুব ভালো করে বলা আছে, এই জন্য দেখতে হবে, দেখবেন যে যদি কোনো ওয়েবসাইটের লোডিং টাইম 3 সেকেন্ডের উপরে হয়, তাহলে 40% ইউজার বাউন্স ব্যাক করে, লিভ করে চলে যায়। ভাই, আপনি কিন্তু গুগল অ্যাডস থেকে লোক আনতেছেন, তার মানে পার ক্লিকে আপনার টাকা দিতে হচ্ছে। তো ওয়েবসাইটের লোডিং, এটা কিন্তু শেয়ারের একটা পার্ট, লোডিং টাইম করার কারণে 3 সেকেন্ডের বেশি হওয়ার কারণে 100 জন আনলেন, 100 জনে হচ্ছে
40 জন লিভ করলো পার ক্লিকে। পার মানুষ আনতে যদি $1 করেও খরচ হয়, $40 কিন্তু ওই জায়গায় আপনার loss। তাহলে এই ক্যাম্পেইন থেকে আপনি কিভাবে একটা ভালো রেজাল্ট বের করে আনবেন? এই আর কি। 5 সেকেন্ডের বেশি যদি লোডিং টাইম হয়, 90% মানুষ বাউন্স ব্যাক করে। কথা বোঝেন কিন্তু, তার মানে 100 জনে 90 জন জায়গা। তার মানে সিটিআর ভালো, এইদিকে খারাপ। আবার ধরেন ইয়া হতে পারে যে ঠিক আছে ভাই, এটা আমার তো 3 সেকেন্ডই আছে, তার মানে বুঝতে হবে নেভিগেশন সমস্যা আছে। মানে এই যে এখান থেকে কোথায় যাবে, এখান থেকে কোথায় যাবে, এখান থেকে কোথায় যাবে, এই জিনিসগুলোতে প্রবলেম। অথবা পর্যাপ্ত হোয়াইট স্পেস ব্যবহার করেন। একটা যেমন এখানে একটা ইনফরমেশন দিয়েছেন, এরপরে এতটুকু হোয়াইট স্পেস ব্যবহার করলেন এখান থেকে এ পর্যন্ত, তারপরে এখানে করুন, এরপরে আবার এটুকু এর মধ্যেই চলে, আবার এখানে একটা হোয়াইট মানে এই যে একটার পর একটা ইনফরমেশন, একটা স্টোরি, এটা কিন্তু সব স্টোরি কিন্তু এখানে বললেন, এরপরে স্টোরি, এটা এরপর মানে একটা গল্প। এই যে গল্পের মাঝে মাঝে একটা হোয়াইট স্পেস ইউজ করা। আবার হচ্ছে যে তোমার ধরো যে প্রথম অবস্থায় যেমন একটা রুলস আছে আর কি, হ্যাঁ? যে কোন একটা ল্যান্ডিং পেজে মানুষ সাইকোলজিক্যাল, সে হচ্ছে যে কোন একটা ল্যান্ডিং পেজের প্রথম দিকে মনে রাখে আর লাস্টের দিকে মনে রাখে। এর মাঝের জিনিস ওর মনে থাকে না। ঠিক আছে, মাঝের জিনিস মনে থাকে না। এবং মানুষ ডিসিশন নেওয়ার সময়ও হয় প্রথমেই দেখে ভালোবাসে ফেলবে, না হলে 2 দিন ঘোরাঘুরি করবে, তারপরে ভালো লাগলে আই লাভ, লাস্টের এবং শেষের দিক থেকে ডিসিশন নেয়। এই জন্য দেখবেন অ্যামাজনের ওয়েবসাইটে দেখবেন আপনি, অ্যামাজনের ওয়েবসাইটে আপনি দেখবেন, অ্যামাজনের যে কোনো একটা ল্যান্ডিং পেজ আপনি যে দেখবেন, ওদের ল্যান্ডিং পেজটা খুব ওয়েল স্ট্যান্ডার্ড এবং হাইলি রিসার্চড। যে কোনো একটা ল্যান্ডিং পেজে আপনি যান, চেয়ারেই যাই, না রে এটা গেলে ভালো। আচ্ছা ঠিক আছে, চেয়ারেই যাই। দেখেন ও এখান থেকে একটা ইমপ্রেশন মেরে দিচ্ছে, দেখেন এখানে সুন্দর করে ইয়া কর রেটিং। কারণ এইটা হচ্ছে যে ওই যে তুমি কতটা ভালো, সেটা ডিপেন্ড করে তোমার পাশের বাসার ভাবি কেমন বলে। তো এই যে একটা রেটিং, তার মানে এটা দেখে সে বুঝতেছে যে এতজন মানুষ রেটিং দিচ্ছে 4.4, তার মানে এটা ভালো হয়ে গেল প্রথম দিক। নিচের দিকেও দেখবেন ও আবার রেটিং করবে। এটা এটা কোথায় গেল ভাই? এটা প্রথমে শুরু হলো তাই না? নিচের দিকে আসেন, দেখেন এখানেও এটা না। আমরা যদি, আচ্ছা এই ল্যান্ডিং পেজ এতটুকু না, এই যে আছে, এই দেখেন এখানেও আবার রেটিং। ঠিক আছে, কারণ হচ্ছে এখানে দেখেন আবার একটা সামারি দিয়ে এইখানে আবার রেটিং। এই যে ব্যাপারগুলো, এইগুলো হচ্ছে এখানে আবার দেখেন রেটিং। এই দেখেন এখানে আবার একদম রিকমেন্ডেশন। তার মানে হচ্ছে মানুষ শেষের দিকে, এবং এটা কিন্তু আমার কথা না ভাই, মিলার্স নামে একজন ইউএস এর সাইকোলজিস্ট এই রিসার্চ দিছে, সেখান থেকে এইভাবে ইমপ্লিমেন্ট করা হয়। তো মিলারের এই ল খুব ইম্পর্টেন্ট আর কি। তো এই জিনিসগুলো চিন্তা ভাবনা করে মানুষ ডিসিশন নেয় আর কি। তার মানে কি, সিটিআর কম, কনভার্সন রেট খারাপ, সামথিং রং। ঠিক আছে স্যার। আবার প্রোডাক্টও খারাপ হতে পারে। বাট প্রোডাক্ট খারাপ হতে পারে, যদি প্রোডাক্ট খারাপ হয় তাহলে সে ক্লিকই করবে না। যদি তার প্রোডাক্ট ইন্টারেস্ট না থাকে, ধরুন প্রোডাক্ট ইন্টারেস্ট নেই, তার মানে হচ্ছে তোমার কিওয়ার্ড ঠিক, মানে অডিয়েন্স ঠিক নেই। ঠিক আছে স্যার, এই আর কি। এরকম আরো কথাবার্তা আছে, আপাতত এটুকুই থাক। ব্যবহারে সন্তুষ্ট থাকেন, এই আর কি। সো এই বিষয়গুলো আমাদের দেখিতে হবে, আমি একটু একটু বললাম আর কি, হ্যাঁ। আচ্ছা, রিমার্কেটিং অবশ্যই কিছুদিন একটা চলার পরে আমরা রিমার্কেটিং করব। তো রিমার্কেটিং কাদেরকে করব, এটাও কিন্তু অডিট এন্ড, এটা কিন্তু অডিটের পার্ট, অপটিমাইজেশন। কারণ যেটা অডিট করবে সেটা আসলে দিয়েছে অপটিমাইজেশন। দেখা যাচ্ছে যে অনেকেই হচ্ছে ক্যাম্পেইন চালাই যাচ্ছে। আরে ভাই, তুমি ধরো সার্চ ক্যাম্পেইন রান করছো, তো তোমার কনভার্সন রেট কত? তোমার কনভার্সন রেট হলো, ধরো অন এভারেজ কনভার্সন রেট তোমার 7%, বা ধরো ইয়া পার্সেন্ট। তুমি যদি মেন ক্যাম্পেইনে যাও তাহলে এখান থেকে ভালো দেখতে পারবে। ওভারঅল কনভার্সন রেট হলো তোমার, এসো হ্যাঁ, ওভারঅল কনভার্সন, ওভারঅল কনভার্সন রেট কত? এই যে ওভারঅল কনভার্সন রেট হচ্ছে তোমার 7.9%। তার মানে হচ্ছে ধরো আমি 8%ই ধরলাম। তার মানে তোমার ওয়েবসাইটে যদি 100 জন আসে, তাহলে 8 জন কিনতেছে, বাকি 92 জন কোথায় গেল? তাহলে ওই মানুষগুলোকে তুমি টাকা দিয়ে এখানে নিয়ে আসছো না, এবং তারা তোমার ওয়েবসাইট অলরেডি ভিজিট করে গেছে। তার মানে তোমাকে চেনে জানে। তো যে তোমাকে চেনে তার কাছে প্রোডাক্ট বেচা যতটা সহজ, ঠিক যে চেনে না তার কাছে ততটা কঠিন। তাহলে এই মানুষগুলোকে কি করতে হবে? নার্সার করতে হবে।
তখনই আমাদের রিটার্গেটিং এ যেতে হবে। তো রিটার্গেটিং অডিয়েন্স বানানোর সময় যে স্ট্র্যাটেজি গুলো আমরা বলেছি, দুইবার পার্সেস করেছে, তিনবার পার্সেস করেছে, পার্সেস আর এড টু কার্ট করেছে, পার্সেস করে নাই, চেক আউট করেছে, পার্সেস করে নাই, 1,000 টাকার উপরে, বা ডিপেন্ড অন দ্য প্রোডাক্টের এভারেজ অর্ডার ভ্যালু কত হয়, এইগুলোর উপরে যারা এদেরকে নিয়ে কিন্তু তুমি করো, মানে অল ভিজিটর, এদেরকে নিয়ে হচ্ছে নার্সার করো। ঠিক আছে, এদেরকে নিয়ে তোমাকে ওই রিমার্কেটিং রিমার্কেটিং লিস্ট তৈরি করতে হবে, এবং সেই অনুযায়ী খেলিতে হইবে আর কি। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে শপিং এর, যেহেতু পড়াইনি ওটা বাদ দিলাম, এইখানে যে সেটা ভ্যালু দেয়া আছে, হ্যাঁ, এটা একটা ভ্যালু দিয়েছে, এই কথাগুলো অলরেডি আমরা আলোচনা করে ফেলছি। ক্লিক থ্রু রেট কেমন হওয়া উচিত, কনভার্সন রেট কেমন হওয়া উচিত, এইটা কিন্তু বস ডিপেন্ড, এই দেখেন একটা বেঞ্চমার্ক বলা আছে। তার মানে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে, ধর তুমি ইউএসএ মার্কেটে অ্যাড চালাচ্ছ, ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য গুগল সার্চ এর জন্য ইউএস এর মার্কেটের স্ট্যান্ডার্ড বেঞ্চমার্ক বা স্ট্যান্ডার্ড কনভার্সন রেট কত, সেটা এখানে বলবে। তুমি পাচ্ছ কত, সামথিং রং কাজ করতে। ঠিক আছে স্যার, এই আর কি, এটা সামারি দেয়া ক্লায়েন্টের বোঝার জন্য। এটা আপনি, এটা তুমি আরেকটা করে এই সামারিটা পরে রেখে দিয়ে, যেমন আমরা এখানে যেমন দিচ্ছি ক্লায়েন্টের নাম টাম দিলেন, এখানে আপনি আরেকটা করে এই পারফরমেন্স সামারিটা হচ্ছে যে পরে রেখে দিবেন, এই যে ওভারঅল করে এখানে, সরি, হ্যাঁ, এখানে হচ্ছে যে তোমার পারফরমেন্স সামারিটা, সামারিটা এটা কপি করে এখানে দিবে। ঠিক আছে, তাহলে কারণ হচ্ছে এখানে তোমার হয়ে গেল, আর এখানে তুমি কি পাইলা, স্ট্যান্ডার্ড কি, সেই অনুযায়ী তোমার কি করা উচিত, এখানে আর একটা কলামও বাড়াই দিতে পারেন, সেটা করে ফেলতে পারেন। ঠিক আছে স্যার, তাহলে যে এটা একটু সুন্দর করে নিয়ে নেন আর কি, হ্যাঁ, এটা একটু সুন্দর করে নিন, এখানে আসলে স্ট্যাটাস এটা দরকারই নেই, আসলে প্রয়োজন নেই। ঠিক আছে, ব্যাস, কি ভ্যালু পাইছেন, কি হওয়া দরকার, এখানে হচ্ছে যে এটা আসলে বলা দরকার নেই, এটা হওয়ার দরকার, এটা বেঞ্চমার্ক ছিল, আর এইটারই বেঞ্চমার্ক, তাহলে এখানে কি করা উচিত এটা বাড়ানোর জন্য, বেঞ্চমার্কে বাড়ানোর জন্য, এই সেইগুলোই তো আপনি বলে আসলেন, এই যে এখানে, এই যে সেই কথাগুলো এখানে বলে আসছেন, সাজেশন সাজেশন সাজেশন। ঠিক আছে স্যার, এই হচ্ছে আমাদের মোটামুটি আচ্ছা, আরেকটা জিনিস হলো যে এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড দিয়ে দিল, আর হচ্ছে এখানে আমাদের, আচ্ছা এখানে হচ্ছে ওই যে আরএলএস এর ক্ষেত্রে যেটা আর কি, যে একজনের বলেছিল যে ভাই আমাদেরকে গুগল সার্চ সেটে কোথায় করে দেখাবেন না, সেটা ধরেন এটা আমাদের সার্চ সেট। তো আমরা ধরেন এখানে করবো আর কি। ধরো এইটারে আমরা আহ ইসে যাই, ক্যাম্পেনে যাই, অ্যাড গ্রুপ সেটিং এ যাই। আচ্ছা, অ্যাড গ্রুপ সেটিংস, আমাদের ক্যাম্পেনে যাই, আমরা এখান থেকে একবার ক্যাম্পেনটা সিলেক্ট, এখান থেকে হচ্ছে, এটা কোন অ্যাকাউন্ট ভাই, ঠিকই তো আছে। আচ্ছা, এখান থেকে আমরা একটা সার্চ ক্যাম্পেইন, এখান থেকে আমরা একটা ক্যাম্পেইন সিলেক্ট করি, এরপরে হচ্ছে আমরা সিটিং। আচ্ছা, এখান থেকে হচ্ছে আরো বেশ কিছু কথাবার্তা ছিল, বললাম না দাঁড়াবে। এই আমার একটু হেল্প করেন না, আমি শেষ, এবারই শেষ ভাই। বস অডিয়েন্স এসে মনে হয় অডিয়েন্স কিওয়ার্ড এন্ড কন্টেন্টের ভিতরে মনে হয় বস। না, এখানেই বস, অ্যাড গ্রুপের মধ্যে। আচ্ছা আচ্ছা, অডিয়েন্স এন্ড কিওয়ার্ড, রাইট। তাহলে আমরা ধরো এই যে এই যে, ঠিক ঠিক, ওখানেও ছিল আর কি একশো। ঠিক আছে,
আমরা ধরো এইখান থেকে ধরেন আমরা এই যে এডিট অডিয়েন্স সেগমেন্টটি ক্যাম্পেনে যাও। আচ্ছা, এইখান থেকে আমরা যেটা করে দিতে পারি, যেমন এখানে দেয়া আছে দেখেন, হ্যাঁ, তার মনে হলো কুকুর বিড়াল বিক্রি করতে, তো ধরো এটা আমরা কেটে দিলাম। আর এটা কিন্তু আমরা কি অ্যাড, সার্চ অ্যাড। সার্চ অ্যাডে আমরা হচ্ছে অডিয়েন্সটা এখানে দিয়ে দেবো, এটাকে বলা হচ্ছে RLS। এটার মিনিংটা আমি ভুলে গেছি, রিমার্কেটিং লিস্ট ফর সার্চ ক্যাম্পেইন। আচ্ছা, তো এইখানে হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হলো যে দুটা কাজ আমরা করতে পারি। একটা হচ্ছে যে ওই যে আমাদের যে অল ভিজিটর আসছে, হাউ দে ইন্টারেক্ট, ওখান থেকে আমরা অল ভিজিটরটা দিয়ে দিতে পারি। হয়ে গেল ভাই, অল ভিজিটর। আচ্ছা ধরো এখানে নাই, ধরো অল, ইউজার, সেটা আমরা ধরো এটা আমরা দিয়ে দিতে পারি। অথবা আমরা একটা কাজ করতে পারি যে ঠিক আছে ভাই, এটা কি বিক্রি করতেছে, ধরো এটা ডগ ফুড বিক্রি করতে হবে, তো আমরা ডগ লিখি। তো ডগ রিলেটেড কোনো কিছু না, পেট সাপ্লাইজ আছে, তারপরে বেবি আছে, চাইল্ড কেয়ার আছে, ডগ লাভার আছে, ধরো ডগ। তার মানে এইখানে কারা আছে, যারা ডগ লাভার, মানে ডগের প্রতি ইন্টারেস্টেড তারা। এখানে তুমি ইন মার্কেটও দিতে পারো, ইন মার্কেট অডিয়েন্সও তুমি দিতে পারো, অ্যাফিনিটি অডিয়েন্সও দিতে পারো। তখন কি হয়, তখন আসলে কি হবে যে, তখন আসলে যেটা হবে, এটা যদি আমরা এখন সেভ করে দিই বা এই অডিয়েন্সটা দিই সার্চ ক্যাম্পেইনে ক্ষেত্রে, তখন হবে যে যাদের ডগের প্রতি ভালোবাসা আছে এবং আমরা অল ভিজিটর দিয়েছি এবং যারা আমার ওয়েবসাইটে আসছে, তারা যদি গুগলে যে আবার সার্চ দেয়, তাহলে তারাই তোমার অ্যাডটা দেখতেছে। তাহলে এখানে শুধুমাত্র যদি অডিয়েন্স লিস্ট ছোট হয়, তাহলে শুধুমাত্র অল ভিজিটর একটা দিয়েন না, পাশাপাশি একটু অ্যাফিনিটি বা ইন মার্কেট অডিয়েন্সটাও। তাহলে এখানে আরেকটু কংক্রিট হচ্ছে আর কি, যে যাদের ডগের প্রতি ভালোবাসা আছে এবং ওই মানুষগুলো যখন গুগলে যে তোমার ওই কিওয়ার্ড গুলো দিয়ে, তোমার গিভেন কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ দিচ্ছে, তখন তোমার অ্যাডটা দেখবে আর কি। এই হলো RLS এর খেলা। ঠিক আছে স্যার, এই হলো ব্যাপার। আরেকটা ব্যাপার আছে, সেটা হলো যে আপনি এখান থেকেও একটা, এই ইনসাইট থেকেও আপনি হচ্ছে একটা ডেটা পেতে পারেন। অপশন ইনসাইট, এই ইনসাইট থেকেও আপনি একটা ডেটা পেতে পারেন। সেটা হলো যে আপনি দেখতে পারেন, হ্যাঁ, যে এটা হলো আপনি, আর এই দেখেন এইগুলো হচ্ছে আপনার কম্পিটিটর। তো দেখেন যে মানে ইমপ্রেশন শেয়ার, এখানে একটু মাউস রাখেন প্লিজ। ইমপ্রেশন শেয়ার, দ্য নাম্বার অফ ইমপ্রেশন ইউ রিসিভ ডিভাইডেড বাই দ্য এস্টিমেটেড। আচ্ছা, তার মানে হচ্ছে যে ওই আমরা যখন হচ্ছে ফোরকাস্টিং ফাস্টিং করি না, তখন হচ্ছে যে আমাদের ইমপ্রেশন যেটা পাওয়ার কথা ছিল আর যেটা পাইছি আর কি। তার মানে পাওয়ার কথা যদি 100% থাকে, তাহলে তুমি 11% ইমপ্রেশন পাইছো তোমার অ্যাডে। আর এইখানে সম্ভবত দুইটার সাথে ওভারল্যাপিং হয়েছে, ভুলে গেছি ভাই, দেখতে হবে। আর এইটা আমরা সব থেকে বেশি দেখি আর কি, হ্যাঁ, যে অ্যাবসুলেট টপ পেজ রেট আর কি। ধরো অকশনে অংশগ্রহণ করেছো, এই চারটা কোম্পানি ধরেন অকশনে অংশগ্রহণ করছে, তার মধ্যে হচ্ছে যে অ্যাবসুলেট টপ পেজে ধরো 100 বারে এ 8 বার পাইছে, এই 8%, মানে ধরো 100 বারে 20 বার সে অ্যাবসলিউট টপ পেজে থাকছে, আপনি থাকছেন ধরেন প্রায় 9 বার, বাকিরা এরকম এরকম পাইছে আর কি। তো এইটা হচ্ছে যে আমরা একটু দেখি, এটা দেখে আমরা একটু ডিসিশন মেক করতে পারি যে আহ মানে তার মানে হচ্ছে যে আমার যে কম্পিটিটর, মানে সে আমার উপর আছে, তার মানে ও কিন্তু ম্যাক্সিমাম টাইম অ্যাবসলিউট টপ পেজে থাকছে। তার মানে হচ্ছে আমার কোয়ালিটি স্কোরে ঘাটতি আছে। তখন আমরা এখানে এসে দেখি, তখন আমরা এখানে এসে দেখি যে আমার আহ তখন আমরা এখানে এসে দেখি যে এখান থেকে একটু কলামিয়া করে মডিফাই কলাম করো। এখান থেকে হচ্ছে যে
পারফরমেন্সের মধ্যে কোয়ালিটি স্কোর আলাদা আছে না, ডিরেক্ট নো কনভার্সন। এটা হচ্ছে আমরা ক্যাম্পেইনে দিয়ে পাবো, না কিওয়ার্ডের মধ্যে। কিওয়ার্ডের মধ্যে যাও, এই ক্যাম্পেইনে যাও, এই অ্যাড গ্রুপে যাও, এই কিওয়ার্ডের মধ্যে গেলা, এখান থেকে কলাম করো, এখান থেকে মডিফাই কলাম করো, এই যে কোয়ালিটিস, এই কোয়ালিটিস গুলো দেয়া আছে আর কি, হ্যাঁ। সব কোয়ালিটিস দেয়া আছে। এখন আমরা এখান থেকে যদি না থাকে একটু টিক চিহ্ন দিয়ে নেবেন, তখন এখানে দেখবেন এই কোয়ালিটি স্কোর এর ড্রাফট চলতেছে না, এই জন্য দেখাচ্ছে না। এখানে ধরো দেখাচ্ছে তুমি 10-এর মধ্যে 8-এ 8 পাইছো, কোনো সময় 7 পাইছো, কোনো সময় 3 পাইছো, কোনো সময় 5 পাইছো। কিন্তু আপনি দেখলেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি দেখলেন যে মোটামুটি ভাই আপনি বিলো, মানে 5 বা 5-এর নিচে পাই। 5 মানে 5-এর উপরে মানে এভারেজ, 7-8 পাওয়া মানে ভালো, 10-এ 10 মানে আরো ভালো। কিন্তু 5-এর কম পাইছো, তখন হচ্ছে তোমার কাজ করতে হবে কিসে জানো? অ্যাড কপি, কিওয়ার্ড, ল্যান্ডিং পেজ, যাতে তোমার কোয়ালিটি স্কোরটা বাড়ে। আরো যে কোয়ালিটি স্কোর বাড়ার কিছু কথা বলছিলাম না, ওইগুলা নিয়ে কাজ করতে। আরেকটা জিনিস তোমাকে দেখতে হবে যে ভাই, তোমার কোয়ালিটি স্কোর ভালো আছে, তোমার কোয়ালিটি স্কোর ডেট অল করে দিলে দেখাবে। আচ্ছা, তা হতে পারে, ভালো কথা বলছে। আচ্ছা, ডেট তো অলই আছে। আচ্ছা, এখন দেখেন যে তারপরে হচ্ছে ওই যে কথা হারিয়ে গেল কই জন্য ভাই। ও, এখানে ধরেন যে কোয়ালিটি স্কোর কি ঠিক আছে ভাই, 8 পাইছেন, 9 পাইছেন, কোনোটা 10-এ 10, ম্যাক্সিমাম ক্ষেত্রে 8 7 8 7 9 8, ধরো 8 7 9 10 8 9, বা 8 9 10 8 9 10 8 9 10। খুব ভালো। তাহলে আমাদের বুঝতে হবে যে কি রে ভাই, আমার কোয়ালিটি স্কোর ভালো আছে। তার মানে কোয়ালিটি স্কোরের ক্রাইটেরিয়ার মধ্যে ছিল সিটিআর ছিল, ল্যান্ডিং পেজের এক্সপিরিয়েন্স ছিল, তারপরে হচ্ছে তোমার ওই হিস্টোরিক্যাল পারফরমেন্সের ব্যাপার স্যাপার ছিল। তার মানে আমি হিস্টোরিক্যালি হয়তো, যেহেতু এই ভদ্রলোক হয়তো আমার আগে থেকে অ্যাড রান করতেছে, তা আমি ওর কাছে মার খাইছি। সেই ক্ষেত্রে তোমার কি করতে হবে? সেই ক্ষেত্রে তোমার হচ্ছে তুমি যদি ম্যানুয়াল সিপিসি ব্যবহার করো, তাহলে ওইটারে বাজেট বাড়ায় দেয় যদি তুমি অ্যাবসোলিউট টপ পেজে থাকতে চাও। আর যদি ধরো যে তুমি ইয়া করো, ম্যাক্সিমাইজ কনভার্সন বা ম্যাক্সিমাইজ বিডিং ব্যবহার করো, এই ক্ষেত্রেও হচ্ছে ধরেন যে এই ক্ষেত্রে আসলে গুগল তো গুগলের মতোই কাটবে, কিন্তু যে লোকটা আসলে আগে থেকেই উপরে আছে, ওকে টপকানোর জন্য তোমাকে আসলে কিছুদিন ওয়েট করতে হবে। কিছুদিন ওয়েট করতে হবে মানে ধরো 1 মাস 2 মাস 3 অ্যাড করতে হবে। যখন টান টান উত্তেজনা হবে 2 জনের মধ্যে, তখন আবার দেখা যাচ্ছে এই এটা কমে যাবে, তুমি 18 20, হ্যাঁ, এরকম হবে আর কি। তো এখান থেকে আমরা এই ধরনের ডিসিশন নিতে পারি। এখানে আরো অনেক কথা আছে আর কি, হ্যাঁ, মানে আরো অনেক কথাই বলা যায় বললে। এই আর কি স্যার মোটামুটি আমাদের পড়াশোনা আর কি, হ্যাঁ। তো আজকে আর প্রশ্ন প্রশ্ন করিয়েন না ভাই, ঠিক আছে, বিদায় বেলায় অশ্রু সিক্ত হই, এই আর কি। তো আজকে ধরেন আর হোমওয়ার্ক ওইভাবে দিব না। হোমওয়ার্কটা দিলেও হয়তো বলতাম যে এই ভিডিওগুলো দেখেন, আরো মাথা খাটান, হ্যাঁ, তখন আসলে অনেক জিনিসপত্রই আসবে আর কি। এই ছিল মোটামুটি স্ক্রিপ্টিংটা আর কি। বাট স্ক্রিপ্টিংটা এখন দিলে আপনি আসলে বুঝতেন না। বাট কিছু ফরম্যাট আছে সেগুলো পরবর্তীতে, ধরেন আপনি 20টা ক্যাম্পেইন, তো যে ক্যাম্পেইনে প্রচুর টাকা কাটতেছে, কামের কাম হচ্ছে না, ঠিক আছে ভাই, আমরা একটা স্ক্রিপ্ট লিখে দিব, সে অটোমেটিক্যালি একটা বন্ধ করে দিবে, আপনার নোটিফিকেশন আসবে, তখন সেটা আপনি অপটিমাইজ করবেন। এরকম অনেক কিছু করা যায় আর কি। But বড় বড় কোম্পানির ক্ষেত্রে এটা করে, যাদের প্রতি মাসেই ধারা আছে $50,000 খরচ, তখন এই ধরনের জিনিসপত্রগুলো লাগে। বাট এই জিনিসগুলো হয়তো কোনো এক সময় আসবে, আস্তে আস্তে দিব। আপাতত যা শেখা হয়েছে, আমার বিশ্বাস এই ব্যাচের আমি এখন পর্যন্ত মোটামুটি আমার হয়তো 1-2টা ক্লাস আমার একটু ওই ভাবে ছিলাম না, বা ভাব উঠতেও একটু দেরি হয়েছে, যে কারণে 1-2টা ক্লাস হয়তো একটু এদিক সেদিক হয়েছে। আর মোটামুটি প্রত্যেকটা ক্লাস আমি আমার মন থেকেই নেওয়ার চেষ্টা করেছি, এবং খুব সমৃদ্ধ একটা কোর্স ছিল, তাতে কোনো সন্দেহ নেই, এই আর কি। আর আপনাদেরকে হচ্ছে যে ধরেন ফাইবার আর আপওয়ার্কের এটা দেওয়া হয়েছে, যাদের অলরেডি আছে তারা তো করলেনই, গ্রুপগুলোতে অ্যাড হলেন, সবাই মিলে কাজকর্ম করবেন, একে অপরকে হেল্প করবেন। আর ফাইবার আপওয়ার্কের কোর্সটা দেখে অলরেডি মাঠে অনেকেই নেমে গেছেন, এখন আসলে নেমে যেতে হবে, কোনো কথা হবে না। তার মানে এইগুলো নিয়ে আস্তে আস্তে কাজ করবেন, ছোট ছোট স্বপ্ন দেখবেন,
তারপরে হচ্ছে ধরেন, ঠিক আছে আমি $200 আর্নিং করতে চাই, আমার একটা টার্গেট, এরপরে $300, $500, $1000, এইভাবে প্ল্যান করে করে কাজ করা। প্রথম অবস্থায় তো বেশি কাজ থাকে না, প্রথম অবস্থায় ধরো কম কমে তুমি কাজ করবা, পাশাপাশি অন্যান্য স্কিল মানে রেলিভেন্ট অন্যান্য স্কিল গুলো ধরো সিআরও, এর সাথে যদি মেটা অ্যাডসটাও শিখতে চান, কারণ এভারগ্রিন মানে ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, টিকটক অ্যাড, এগুলো হচ্ছে এভারগ্রিন, আজীবন থাকবে যতদিন আসলে দুনিয়ায় ডিজিটাল মার্কেটিং থাকবে, নাহলে পুরো সিস্টেম চেঞ্জ হয়ে যাবে। তো এই জিনিসগুলো পাশাপাশি ওয়েব অ্যানালিটিক্স, রিপোর্টিং পার্ট, এগুলো প্রতিদিন আস্তে আস্তে হচ্ছে যে ইয়ে করতে থাকবেন। আর এটা আমরা এখন পর্যন্ত যা শিখছি এটা নিয়ে মাঠে নিব। ঠিক আছে স্যার, এই হলো মোটামুটি কথা। আর লাস্ট কথা হলো যে প্রচুর বকাবকি করেছি, ক্ষমা প্রার্থী। দ্যাটস ইট। হ্যালো আমি বস, একটা কোশ্চেন আহ, করা যাবে? হ্যাঁ, এলাহিকে একটু ডাকছি, হয়তো ও আপনার সাথে একটু ওরা ইয়াটিয়া একটু করুক আর কি। এলাহি খুব ভালো মোটিভেশন দেয়, আমি তো স্ট্রেট ফরওয়ার্ড মারি। তো এলাহি যদি একটু আসে, হ্যাঁ আপনারা এমনি কথা বলতে পারেন। বস, আজকের দিনের জন্য তো অনেকগুলো কোশ্চেন রেখে দিছিলাম। আচ্ছা কোশ্চেন করেন, ততক্ষণে এলাহি আসুক। আচ্ছা, তো শুরুর দিকে দিনে এসে যদি বলছিলেন যে কোশ্চেন ব্রড করেন তাহলে ম্যাচের। হবে? না কোনো বস অসুবিধা নেই। বস আমাদের এই ক্লাসগুলো তো সব এই যে ইউটিউবে রেকর্ডিং আছে, আমাদের কি ওয়েবসাইটেও চলে যাবে বস? ওয়েবসাইটে তো অলরেডি চলে গেছে, ওয়েবসাইটে তো অলরেডি চলে গেছে, এই ক্লাসটাই মনে হয়। ওকে বস। কি প্রশ্ন ছিল করেন তো দেখি। বস শুরুতে আমার কি একটু বলছিলেন যে ব্রড ম্যাচ টাইপ আমরা ইউজ করতে পারি, ওই যে একটা বিশেষ ক্ষেত্র বলতে চাইছিলেন, ওইটা আর কি জানার ছিল। আচ্ছা বিশেষ ক্ষেত্র বলতে, যেমন ধরেন হচ্ছে এখানে আমি একটা আরেকটা কথা মিস করছি, আমি আসতেছি। বিশেষ ক্ষেত্র বলতে আমি আসলে বোঝাতে চেয়েছিলাম, ধরেন আপনি প্রথমে অ্যাড রান করলেন, পর্যাপ্ত পরিমাণ ইহা পাচ্ছেন, মানে ক্লিক পাচ্ছেন, একটা ভালো মতো ব্রডকাস্ট হচ্ছে না, ইমপ্রেশন পাচ্ছেন না, তখন ব্রডম্যাচ ব্যবহার করতে পারেন। তো ব্রডম্যাচ ব্যবহার করলে তখন দেখবেন যে হচ্ছে ইয়া হয়, মানে তখন আপনার ওই কাজের কিওয়ার্ড গুলো চলে আসে, তখন আপনি ইউজ করতে পারেন। আবার গুগল এখানে দেখবেন রিকমেন্ড করে, এখানে আমি জিনিসটা বলতে ভুলে গেছি, এখানে দেখেন রিকমেন্ডেশন আছে। ও কিছুদিন অ্যাড চালার পরে ও বলবে যে ভাই তোমার এই নতুন কিওয়ার্ড গুলো তুমি অ্যাড করো, তারপরে বলবে যে ভাই তুমি এই অ্যাড এক্সটেনশনটা অ্যাড করো, তারপরে এরকম আরো বেশ কিছু দেয়। বাট এখানে যা আসে সবগুলো যে আপনাকে মানতে হবে তা না, এমন কিছু এক্সটেনশন কথা বলবো যেটা আপনার বিজনেসের সাথেই যায় না। এই রিকমেন্ডেশন স্কোর আপনি যত বাড়াবেন, এইটা মানে যে আপনার অ্যাড খুব ভালো চলবে বিষয়টা এরকম না, বাট রিকমেন্ডেশন অনেকে 100 করেও ভালো পায় না, ঠিক আছে, তারা প্র্যাকটিক্যালি কাজ করে জিনিস। তো রিকমেন্ডেশন স্কোরে অনেক গার্বেজ ইনফরমেশনও দেয়, যেহেতু ওরা এআই দেয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি কিওয়ার্ড গুলো অ্যাড করার কথা বলে, ওই যে অ্যাড কপি সাজেস্ট করে, তারপরে এক্সটেনশন ইয়া করে, তার এরকম ইয়া বাজেট বাড়াতে বলে, এরকম অনেক ব্যাপার স্যাপার এখানে থাকে। তো যে জিনিসগুলো আপনার কাজের সে জিনিসগুলো করবে সে, আর যেগুলো করার দরকার সেগুলো করবে। আর আরেকটা হলো যে আহ, প্রথম অবস্থায় এখন গুগল যেমন বলতেছে যে প্রথম অবস্থায় তুমি একটু ব্রডমেস করো, যাতে আমার একটু লোকজন বেশি আসে, তাহলে আমি একটু ভালো করে লার্ন করতে পারি, তাহলে পরবর্তীতে এই এই সমস্ত ক্ষেত্রে যাদের একটু বাজেট টাজেট বেশি থাকে তারা একটু করে দেখতে পারেন। কিন্তু ওই যে সার্চ টার্ম ধরে বসে থাকতে হবে যাতে নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করতে আর কি। আর কি প্রশ্ন ছিল স্যার? আরেকটা কোশ্চেন হচ্ছে বস, এমন একটা বিজনেস পেলাম যেখানে মনে করেন আমাদের পর্যাপ্ত সার্চ ভলিউম নাই, তো এই ক্ষেত্রে কি আমরা ওই যে ডিসপ্লে অ্যাডস দ্বারা ফানেল ওয়াইজ আগাতে পারবো? হ্যাঁ, তখন হচ্ছে যে আপনি ইয়া করবেন, তখন ওই যে ইন মার্কেট অডিয়েন্স দিয়ে ইয়া করতে হবে আর কি। তাছাড়া নয়। অথবা হচ্ছে যে ডেমোগ্রাফিক ধরে আমি আরেকটা রিমার্কেটিং দেখাইতে পারি নাই, সেটা হলো যে যেমন ধরো তোমার তুমি যে ভিডিওটা চালাচ্ছ, ওরা তো 15% 60% দেখে। তো এটা হচ্ছে প্রথমে গুগল অ্যাডস অ্যাকাউন্টের সাথে ইউটিউবটা লিঙ্ক করতে হয়। লিঙ্ক করার পরে ওই ভিডিওগুলো যেটা দেখে, ওই ভিডিওর ধরো 15% দেখছে, 50% দেখছে, 75%, 100%, ওদেরকে রিমার্কেটিং লিস্ট করতে পারেন, ওইভাবে করতে পারেন। তার মানে শুধু ডেমোগ্রাফিক করে আর কিছু ইন্টারেস্ট ইয়া দিয়ে একটা অ্যাওয়ারনেস বা কনসিডারেশন ক্যাম্পেইন চালায়, দেন ওখান থেকে যারা আসলো তাদেরকে আবার রিমার্কেটিং করলেন, ওইভাবে করতে পারেন। জি স্যার, আর কোনো প্রশ্ন আছে?
ভাই আর দুইটা কোশ্চেন করবো ভাই, হ্যাঁ ওকে? করেন। হ্যাঁ, এটা হচ্ছে যে শুরুর দিকে কিওয়ার্ড রিসার্চের সময় এলাহি আসলে বলছিলেন একটু যে, বললো তো। আচ্ছা বস, ঠিক আছে। স্যার আছি স্যার, আমি স্যার। ওকে ওকে ও, ওকে, একটা সেকেন্ড স্যার, আমি ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, সলিউশন এওয়ার না যারা, তাদের ক্ষেত্রে আমাদের স্ট্র্যাটেজিটা কেমন হবে এটা বলতে চাইছিলেন? মুখস্থ কথা শিখে আসছেন না? না ভাই, এটা ওই দিনকার হুম, নোট করে রাখছিলাম, এটা প্রশ্ন কোশ্চেন দেখলেই করবো বুঝি, সেজন্য। প্রশ্ন শুনলেই বুঝি এই কথা আপনার না, কোন এক মেন্টরের ভিডিও দেখে বলে বস, দিচ্ছে। আল্লাহর কসম বস, এই কোশ্চেন আমার আপনার ক্লাস দেখে আসছে। গুগল অ্যাডস এর ক্ষেত্রে, গুগল অ্যাডস এর ক্ষেত্রে ওই ফেসবুকের জিনিস এসে ঢুকে না। গুগল অ্যাডস এর ক্ষেত্রে সলিউশন অ্যাওয়্যার, তারপরে ইয়া কি যেন, 5-6টা ইয়া আছে না, ওইটা এখানে টাইনেন না, কারণ আপনি জিনিসটা বোঝেন না। ওই যে মুখস্থ কথা বলতেছেন, আপনি অ্যাড চালাচ্ছেন কাদের, আপনি রিটার্গেট করতেছেন কাদের বলেন তো? যারা ইন্টারেস্টেড তাদেরকে, আমার মানে বিজনেসের পাচ্ছেন কোথায়? গুগল সার্চ অ্যাডস থেকে। গুগল সার্চের থেকে না, রিটার্গেট করতেছেন কাদের, জি শিওর জি। শট খেলতেছেন না। এই হ্যাঁ হ্যাঁ জায়গায় হ্যাঁ। হচ্ছে গুগল আর ফেসবুকের পার্থক্য। ফেসবুক আমরা খেলা করি ইন্টারেস্ট বেসড, আর গুগলে আমরা খেলি কি, ওই কিওয়ার্ড বেসড। ইন্টেনশন বেস। তার মানে দে আর ভেরি মাচ ইন্টারেস্টেড অ্যাজ ওয়েল এজ ইয়া যারা হচ্ছে তোমার ওয়েবসাইটে ভিজিট করছে, এবং ওই যে যে কাস্টম অডিয়েন্স করো। এখন তুমি কোনো একটা জায়গায় ভিডিও দেখছো যে ভাই হচ্ছে যে ওই যে কোল্ড অডিয়েন্স আর কি, আনওয়্যার, প্রবলেম অ্যাওয়্যার, সলিউশন অ্যাওয়্যার, প্রোডাক্ট অ্যাওয়্যার, এগুলো আমরা ফেসবুকে পড়াই ভাই। এই জিনিসগুলো এখানে নাই, বা এই জিনিসগুলো হচ্ছে যে এই জিনিসগুলো করে গুগলে করে আপনি পোষাতেই পারবেন না। ঠিক আছে স্যার, যাই হোক, এই মুখস্থ কথা আর বলেন না। আচ্ছা, বস, ইয়া, এটা হচ্ছে যে বস কিওয়ার্ড কিওয়ার্ড রিসার্চ করাইছিলেন আমরা যে সময় পড়াইছিলেন, ওই সময় আর কি ছিল বিষয়টা, সেই জন্যই আমি ওই দিনকারই কোশ্চেন মানে লিখে রাখছিলাম। ঠিক আছে বাট ওকে। এই ইয়া, এলাহি স্যার, তুমি তো স্যার ধরলে আসসালামু পারো না। আচ্ছা, এলাহিকে চেনে না এখন মনে হয় মোটামুটি আর লোকজন নাই। তো আমি তো খুব স্ট্রেট ফরওয়ার্ড এবং আলাইকুম। বকাবকি, যে কারণে তো ক্ষমা প্রার্থী আর কি, ক্ষমা চেয়েই নিয়েছি। তো এলাহি ধরেন মোটামুটি একটু কথাবার্তা থাকলো, খুব একটা বেশি প্রশ্ন করেন না। এলাহি 2-4টা কথা বললো, বা ও যদি প্রশ্ন করার সুযোগ দেয় সেগুলো কথা বললো, মানে ফিউচারিস্টিক আর কি, যে ভাই সামনে কিভাবে আগানো যায়, এই সমস্ত পেশা পেশা যদি থাকে। 10 থেকে 15 মিনিট কথা বলো, এই আমার সাথে কথা শেষ, বেঁচে থাকলে আবার কথা হবে। বস আপনার কাছে একটা কোশ্চেন ছিল বস। হুম হুম হুম। বস ওই যে ডাইনামিক রিমার্কেটিং এর জন্য দেখা যাচ্ছে কি আমার 3টে অ্যাড গ্রুপ থাকলো, আমার একটা অ্যাড গ্রুপ বেশি ভালো পারফর্ম করতেছে, এটা কি ডাইনামিক রিমার্কেটিং সেট করা যায় স্পেসিফিক ভাবে? মানে ডাইনামিক মার্কেটিং এর ক্ষেত্রে আমার ইয়ার দরকার, বস এক গ্রুপের দরকার কি? একটাতেই মারবে না। ও যে যে যার যে প্রোডাক্টে ইন্টারেস্টেড সে সেই প্রোডাক্ট দেখবে, অসুবিধা কি? আহ, না ওখানে অ্যাড শুধু গ্রুপ তো মার্চেন্ট সেন্টারে অল প্রোডাক্ট মাইরা দিবেন। হ্যাঁ অথবা, বস। অথবা যদি হচ্ছে যে মার্চেন্ট সেন্টারে যদি আপনি আলাদা আলাদা করে ইয়া করেন, সেগমেন্ট করেন, যেটা আমরা ওখানে বলি অ্যাড সেট করেন, সরি, সেট করেন, আর এখানে আমরা হুম, কি জন্য বলি ভুলে গেছি। ওইটা যদি করেন তখন হচ্ছে যে আপনি শুধু ওই প্রোডাক্টটা দিয়ে দিবেন, তাহলে ওই রিলেটেড প্রোডাক্টে যারা ইন্টারেস্ট করছে তারা ওই জি। রিলেটেড প্রোডাক্টটি দেখলো আর কি। ও আচ্ছা ঠিক আছে বস। আচ্ছা ঠিক আছে, থ্যাংক এলআই স্যার, প্লিজ। স্যার আছি আমি স্যার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়ালাইকুম ভাই, ভালো আসসালাম। আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাই? আমি ভালো আছি। আপনাদের সাথে ঘুরে ফিরে বিভিন্ন বিভিন্ন ক্লাসে, বিভিন্ন গ্রুপে দেখা হচ্ছে, কথা হচ্ছে। যাই হোক, এখানে আসলে আমার তেমন কোনো কিছু কথা নাই। আমি হচ্ছে যে ফজলে ইলাহি, স্কিল আপের স্টুডেন্ট। অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেছি ফাইবার অ্যান্ড আপওয়ার্ক মার্কেট প্লেসে, বেশিরভাগ হচ্ছে ফাইবারে। আমি কাজ করতেছি হচ্ছে যে ওয়েব অ্যানালাইটিক্স, গুগল অ্যাডস খুব সামান্য। তো মোটামুটি আপনাদের সাথে আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপে কথা হয়, অনেকে আমাকে জানেন, অনেকেই চেনেন, অনেকেই চেনেন না। যারা চেনেন না তাদের উদ্দেশ্যে হচ্ছে পরিচয়টা দিয়ে দিলাম। মূলত হচ্ছে আপনাদের মতো আমিও শামীম স্যারের কোর্স করেই আসলে এই লাইনে পা দিয়েছি আর কি। সেটা হচ্ছে আপনার আর আমার পার্থক্য হচ্ছে 2025 সাল আর 2019 সাল। 19 সালের দিকে আমি হচ্ছে যে
ফেসবুক অ্যাডস জীবনের শেষ চিকিৎসা কোর্সটা করেই আমার ফ্রিল্যান্সিং জার্নিটা শুরু স্কিল আপারের মাধ্যমে। আর আপনারা 2025 সালে সেই ফ্রিল্যান্সিং এ সফল হতে চাচ্ছেন, স্কিল ডেভেলপ করতে চাচ্ছেন, কাজ করতে চাচ্ছেন। তো আমরা যখন শুরু করছি তখন আশেপাশে আমি খুব একটা লোককে পাইনি যে কোনো প্রবলেমে পড়লে হেল্প পাওয়া, কোনো ভালো পরামর্শ পাওয়া। আর তারপরেও যারা কাজ করতো ওই তাদের কাছে হেল্প চাইতে গেলে তারা আর কি করতো আর কি, অবহেলা করতো, মানে তারা একাই করে খাবে আর পৃথিবীতে কেউ করবে না এই কাজ, এরকম ভাবটাব নিছিল আর কি। তো আমি জানি আমিও তো এরকম একটা কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে এই ফ্রিল্যান্সিং সেক্টরটাকে আসছি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হচ্ছে যে অশেষ রহমতে এবং চেষ্টায় এই লাইনে উনি হচ্ছে রেজেকের ব্যবস্থা, রুটি রুজির ব্যবস্থা করে দিচ্ছে আলহামদুলিল্লাহ। তো এরকম যারা আসছেন, যারা স্টুডেন্ট আছেন, যারা পরিবারের ছেলেমেয়েরা এখানে আছেন, অনেকে অনেক আপু আছে বিবাহিত, অনেক কষ্ট করে সংসার সামলার পরেও ফ্রিল্যান্সিংটাকে একটা হচ্ছে যে ভালো পেশা, পর্দাশীল পেশা, স্ট্যান্ডার্ড পেশাকে বেছে নিয়ে এই লাইনে যারা আসছেন তাদের অনেকেরই চাহিদা আছে। সবারই একটা চাহিদা টাকা ইনকাম করা, এতে কোনো সন্দেহ নাই। তো এই চাহিদার আগে যে চাহিদাটা থাকা উচিত সেটা হচ্ছে যে ভালো শিক্ষা, ভালো নৈতিকতা এবং ভালো মানুষের মন মানসিকতা। এই জিনিসগুলো আপনাকে কাজের প্রতি অনেক আগ্রহী, ভালো শেখা, ভালো প্র্যাকটিস করা এবং পোলাইটনেস গুলো আসলে শেখাবে। আপনি অনেক স্কিল, আপনার কমিউনিকেশন লেভেল খারাপ, আপনার ব্যবহার খারাপ, আপনি ক্লায়েন্টকে বেশি দিন ধরে রাখতে পারবেন না। কিন্তু আপনার স্কিল কম, আপনার কাজের আগ্রহ আছে, কমিউনিকেশন লেভেলটা অনেক ভালো, আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা অনেক ভালো, ক্লায়েন্টকে বোঝানোর চেষ্টা করেন, তো আপনি দিন শেষে কিন্তু ভালো করতে পারবেন। কিন্তু না জেনে না বুঝে যদি হচ্ছে যে ক্লায়েন্টকে আমরা বেশি বলতে যাই, বেশি বোঝাইতে যাই, সেক্ষেত্রে সমস্যা। তো আপনারা যে যে জায়গায় থেকে আসেন না কেন, এই গুগল অ্যাডস মাস্টারি কোর্সে হয়তো বা এখানে আরো অনেকে স্টুডেন্ট আছেন যেটা আমাদের রানিং অ্যাডভান্স ওয়েব অ্যানালাইটিক্স এর কোর্সে আছেন, অনেকেই হচ্ছে যে স্কিল আপের রেকর্ডেড কোর্সের স্টুডেন্টরাও আগে ভিডিও দেখে পরে লাইভ কোর্সের জন্য অপেক্ষা করে সেখান থেকেও আসছেন। তার মানে হচ্ছে আমরা সবাই স্কিল আপের একটা পরিবার। সো ফ্রিল্যান্সিং এ ভালো করতে গেলে বিশেষ কোনো ট্রিক্স টেকনিক্স নাই আর কি। কেন নাই আমি আপনারা বলি, সেটা হচ্ছে যে এখানে আপনার বস আপনি, আপনি কতক্ষণ সময় দিবেন আপনার উপর নির্ভর করবে, আপনি কতক্ষণ কাজ করবেন আপনার উপর নির্ভর করবে। সো আপনি প্র্যাকটিস জমা দিবেন কিনা এটাও আপনার উপর নির্ভর করবে। এখানে কেউ আপনাকে স্কুলে কান ধরে দাঁড় করে বাঁশের ব্যাট দিয়ে কেউ মারবে না। সো আমরা এমন একটা পর্যায়ে এসে ফ্রিল্যান্সিং এ আসি যেখানে অনেকেই অনেক জায়গা থেকে টাকা পয়সা নষ্ট করে, পরিশ্রমের টাকা, অনেক অনেক আশার টাকা দিয়ে আমরা আসলে অনেক জায়গায় টাকা নষ্ট করে খুব একটা আশানুরূপ ফল না পেয়ে লাইনে আসি। অনেকে হচ্ছে পারিবারিক দায়িত্ব নেওয়ার জন্য আসছেন, অনেকেই পড়াশোনা শেষ করছেন, গভর্নমেন্ট জব অন্যান্য জায়গায় চেষ্টা করতেছেন, হয় নাই, এখন হচ্ছে ফ্রিল্যান্সিং এ আসেন। অনেকে জব করেন, জবের বেতন দিয়ে চলা খুব মুশকিল হয়, তাই পার্ট টাইম কিছু করা যায় কিনা। অনেক আপুরা আছেন সংসারে হাজবেন্ডকে বা নিজের পরিবারকে স্বাবলম্বী করার জন্য এখানে আসেন। যে যে উদ্দেশ্য নিয়ে আসেন না কেন, লক্ষ্য একটাই, টাকা ইনকাম করা। আমারও সেমই, আমি যে ফেরেশতা তা ভাই আবার না। লাস্টের দিনও গুতোগুতি করতেছেন ভাই, কেডা আপনি? ভাই কে কথা বললেন? ভাই আমি কথা বলছি ভাই, এই যে এখানে দেখেন যে টানাটানি করতেছে ভাই, এই স্ক্রিনের উপরে ভাই। ভুলে যান, সমস্যা নেই, সব করবেই আর কি। যাই হোক, এখন ঘটনা হচ্ছে যে ভুলে গেছিলাম, একটা লাইনে আসছিলাম, ভুলে চলে গেলাম। যাই হোক, যে যে জায়গা থেকে, যে পরিবেশ থেকে আমরা আসি না কেন, আমরা যেন এই যে ক্লাসগুলো আমরা করলাম, গুগল অ্যাডস এর প্রথম ক্লাস থেকে আজকে শেষ ক্লাস পর্যন্ত, শেষ ক্লাস মানে ক্লাসের টাইম ডিউরেশনটা শেষ, কিন্তু আপনাদের সাথে সম্পর্ক কিন্তু শেষ নাই। স্কিল আপার এবং আমরা সবসময় আপনাদের পাশে আছি আপনাদেরকে হেল্প করার জন্য।
আপনাদের রিকোয়ারমেন্ট গুলো জানার জন্য, আপনাদের ভালো লাগা খারাপ গুলো দিকগুলো নিয়ে আলোচনা করার জন্য। তো আমার এজ এ ভাই হিসেবে সাজেশন হচ্ছে সবার কাছে যে আমিও এই লাইনে যে কাজ করি, আসলে আমিও আপনাদের মতো একটা বড় ড্রিম নিয়ে এই লাইনে আসছিলাম। আল্লাহ তাআলা আমাকে কবুল করছে, আলহামদুলিল্লাহ। আপনারাও যেন টুডে আর টুমোরো সফল হইতে পারেন। এই যে রাত জেগে পরিশ্রম করা, শেখা, রিসার্চ করা, সব থেকে বড় হচ্ছে যে ক্লাস শেষ করার পরে আবারও এই 1.5-2 ঘন্টার ক্লাস বসে দেখা, এটা আর একটা পেন। তাও আপনারা দেখেন। কেন দেখেন? ক্লাসটা খুব ভালোভাবে বোঝার জন্য, প্র্যাকটিস করার জন্য, সেই জিনিসগুলো নিজের মাথায় নিজের মস্তিষ্কে একদম লিস্ট ডাউন করার জন্যই আপনারা দেখেন, যাতে গুগল লেটস এর ইন অ্যান্ড আউটস এভরিথিং আপনার মাথায় থাকে। তো এখানে আমি কিছু কোশ্চিন শুনলাম, শুনে আমি খুব ভালো লাগলো যে আসলে কোশ্চিন করতে পারে কারা, যারা কাজ করতে গিয়ে প্রবলেম ফেস করে, যারা প্র্যাকটিস করতে গিয়ে প্রবলেম ফেস করে, তাদের মাঝেই আসলে কোশ্চিন গুলো রাইজ হয়। তো আপনারা যারা একদমই নতুন বা যারা মার্কেট প্লেসে কাজ করতেছেন, যারা টিম ওয়াইজ প্র্যাকটিস করতেছেন, এই প্র্যাকটিস আজকের ক্লাসের পর থেকে আরো বাড়িয়ে দিবেন। প্রতিদিনেই আপনারা যে আপনাদের যে টিম করে দেয়া হয়েছে 4 জন 5 জন 7 জন করে, প্রতিদিনে একটা নির্দিষ্ট টাইমে আপনারা সবাই বসে, মানে 4 জন 5 জন যারা গ্রুপ করা আছে আপনাদের, বসে যে কোনো একটা টপিক নিয়ে, মনে করেন যে 1 নাম্বার ক্লাসের একটা টপিক ছিল, সেটা হচ্ছে যে ওভারভিউ অফ গুগল অ্যাডস, বিডিং কি, কিওয়ার্ড কি, গুগল অ্যাডস কিসের জন্য ইউজ হয়, গুগল অ্যাডস এর নেটওয়ার্ক গুলো আমরা কখন এনাবল করি, কিভাবে করে, টার্গেটিং করে, আরওএস টা কিভাবে করতে হয়, তারপর হচ্ছে ইন্টারেস্ট বেস, তারপরে যেমন রিমার্কেটিং এর কিছু কোশ্চেন শিখলে মানে জানলাম। এখান থেকে হচ্ছে রিমার্কেটিং ক্যাম্পেইনের সাথে আবার কিন্তু মার্চেন্ট সেন্টারের একটা সম্পর্ক আছে, তারপর গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এর একটা রিলেশন আছে। সো লিড ওয়েবসাইটের জন্য ক্যাম্পেইন গুলো কিভাবে হয়, তারপরে হচ্ছে কল ক্যাম্পেইন গুলো আমরা কিভাবে করতে পারি, কল কনভার্সন ট্র্যাকিং গুলো কিভাবে করা যায়। তারপর হচ্ছে ই কমার্সের বিভিন্ন ক্যাটাগরি আছে, হ্যাঁ, বেবি প্রোডাক্ট আছে, ফিমেল প্রোডাক্ট আছে, মেন্স প্রোডাক্ট আছে, তারপরে হচ্ছে যে কিছু কিডস এর টয়েস নিয়ে আছে। সো অনেক ধরনের প্রোডাক্ট নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে। সো যতক্ষণ পর্যন্ত না রিয়েল কাজ করার সুযোগ পাচ্ছেন আপনারা, আমার রিকোয়েস্ট হচ্ছে যে বাংলাদেশ হোক বা বাইরের যে কোনো দেশের হোক, আপনারা সার্চ দিবেন, ই কমার্স ওয়েবসাইট গুলো সার্চ গুলো দিয়ে একা একা কিওয়ার্ড রিসার্চ করেন। আপনার হচ্ছে যে একটা হচ্ছে যে ওই প্রেডিকশন করেন কনভার্সনটা কিরকম হবে, কিওয়ার্ড গুলো কিরকম হতে পারে। তারপরে হচ্ছে যে যারা যারা স্পেশাল গ্রুপে আছেন, আমরা মাঝে মাঝে হচ্ছে স্পেশাল কিছু ক্লাস নিই গুগল অ্যাডস এর উপরে, বা অলরেডি গুগল অ্যাডস এর কিছু ভিডিও আছে যেটা সোহাগ স্যার রিয়েল প্রজেক্টের কাজ দেখাইছে, ওগুলো দেখলে অ্যাটলিস্ট আপনার মনে একটা আশা জাগবে যে আপনি টুডে অর টুমোরো যদি কোনো ওয়েবসাইট বা কোনো ক্লায়েন্টকে পান, আপনি ইজিলি মানে ম্যানেজ করতে পারবেন। তো এই জিনিসগুলো আপনার সব থেকে ভালো করতে পারবেন, আপনি সব থেকে স্মুথ ওয়েতে রিসার্চ, রিপোর্টিং সবকিছুই করতে পারবেন যদি আপনার ওই গুগল অ্যাডস এর উপরে আপনার দক্ষতা, আপনার নলেজ, আপনার এক্সপিরিয়েন্সটা ভালো হয়। এখন অনেকেই কোশ্চেন করতে পারেন যে ভাই কাজ না করলে আমার এক্সপিরিয়েন্স কিভাবে বাড়বে। তো আপনাকে আমাকে সারা জীবন শিখতে হবে 30%, আর 70% আমাদেরকে রেডি হইতে হবে। সেটা কিভাবে? কমিউনিকেশনের দিক দিকে আমাদেরকে জানতে হবে, গুগল অ্যাডস সম্পর্কে আমাদেরকে ভালো ধারণা রাখতে হবে, গুগল অ্যাডস এর অবজেক্টিভস গুলো নিয়ে আমাদেরকে ভালো ধারণা থাকতে হবে, অ্যাড গ্রুপ, তারপর হচ্ছে অ্যাড নিয়ে আমাদের একটা ভালো ধারণা থাকতে হবে, কত ওয়ার্ডের হচ্ছে যে আমাদেরকে টাইটেল ডিসক্রিপশন লিখতে হয়, অ্যাড এক্সিলেন্ট আমাদেরকে কিভাবে নিয়ে আসতে হয়, ইউটিএম প্যারামিটারস ইউজ করে কনভার্সন ট্র্যাকিং গুগল অ্যাডস এর জন্য যে ইউআরএল গুলো দিতে হয়, এগুলো আমরা কিভাবে দিতে হয়। তার মানে আপনি গুগল অ্যাডস এর 1 নাম্বার ক্লাস থেকে আজকের এই ক্লাস পর্যন্ত যেগুলো আপনি শিখছেন, সবগুলোই আপনার মনে থাকবে না। কিছু কিছু আপনি কাজ করতে গিয়ে মনে পড়বে, কিছু কিছু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট পেয়ে আপনার মনে পড়বে, কিছু কিছু হচ্ছে যে আপনি শিখবেন। ঠিক আছে? সো
আপনি ওভারঅল একটা নলেজ নিয়ে রাখবেন, যাতে গুগল অ্যাডস এর যে কোনো সেকশন নিয়ে যদি কোনো ক্লায়েন্ট আপনাকে মেসেজ করে, আপনি জাস্ট তাকে অ্যান্সার দিতে পারেন। তার প্রবলেমটা বুঝে অ্যান্সার দিয়ে সে কাজটা নেয়ার মতো আপনার দক্ষতা, আপনার যোগ্যতা, আপনার ম্যানেজিং পাওয়ারটা ডেভেলপ করতে হবে। যে স্যার আমি এইটি বিষয়ে জানি, আমি এটি ফিক্স করতে পারবো, আপনি আমাকে গুগল অ্যাডস এর অ্যাক্সেস দেন, আমি এটা চেক করতেছি, দেখতেছি, দেখে আপনাকে ফিক্স করে দিচ্ছি। এখন ওই প্রবলেম শুনে যদি আপনি তাকে আবার 10টা কোশ্চিন করেন, সে আপনার কাছে কিন্তু থাকবে না। কারণ সে তো কোশ্চিনের সমাধানের জন্য আপনাকে মেসেজ দিছে, তো আপনার এত কোশ্চিন করার তো তাকে দরকার নেই। হ্যাঁ, এক্সেস নিয়ে দেখার পরে যদি কোনো আপনার তার বিজনেস এবং সে আগে কাউকে দিয়ে ক্যাম্পেইন করাছিল কিনা সেটাও আপনি দেখতে পারবেন। তারপরে তার কনভার্সন ট্র্যাকিং গুলো কাজ করে কিনা দেখতে পারবেন। আগে কিরকম টাকা খরচ করছে সেটাও দেখতে, ওভারঅল দেখে যদি আপনি তাকে একটা ওভারভিউ দেন যে স্যার আপনার হচ্ছে যে আগের বিজনেসের যে ক্যাম্পেইন করছেন সেটার হচ্ছে অবস্থা এইরকম নাজুক, এখন স্যার আমি হচ্ছে নতুন করে কাজ করব, আপনি এখন চেঞ্জেসটা দেখতে পারবেন। তো এই কাজগুলো প্রাথমিক অবস্থায় টিম, আপনাদের যে টিমটা আছে এই টিমটাকে আসলে শক্ত হইতে হবে। হ্যাঁ, এখানে বলে রাখা ভালো, কারণ আমি তো জেনে শুনে বিষ পান করছি। একটা টিমে আসলে সবাইকে অ্যাক্টিভ আপনি পাবেন না। 3জন অ্যাক্টিভ থাকবে, 2জন থাকবে না। 3জনকে কাজ দিবেন, একজন জমা দিবে আর 2জন দিবে না, বলবে দেই তার, একটু ব্যস্ত ছিলাম, মামা বাড়ি গেছিলাম, খালা বাড়ি গেছিলাম, এই বাচ্চার সমস্যা, অফিস গেছিলাম, সময় দিতে পারি নাই। এরকমের হবে, তার মানে এই না যে তাকে আপনি ছোট করে দেখবেন, মানুষের প্রবলেম থাকতেই পারে। তো একজন ভালো ফ্রিল্যান্সার হইতে গেলে আপনার স্কিল লাগবেই। আর স্কিল আপনার কখনোই পরিপূর্ণ হয় না, এটাকে সবসময় পলিশ করতে হয়, ধরে রাখার জন্য নতুন করে শিখতে হয়। কিন্তু আপনার নর্মস, আপনার কমিউনিকেশন, আপনার ব্যবহার, আপনার নম্রতা ভদ্রতা আপনার গ্রুপ থেকেই এক্সপ্লোর হবে। আপনি গ্রুপের টিম মেম্বারদের সাথে যদি সুন্দর ব্যবহার করেন, সুন্দর কথাবার্তা বলেন, একে অপরকে রেসপেক্ট করেন, দেখবেন এই জিনিসগুলো যখন আপনি একজন ফরেনারদের সাথে কথা বলবেন, একজন ক্লায়েন্টের সাথে কথা বলবেন, এগুলো আপনার রিফ্লেক্ট করবে, অনেক বেশি হেল্প করবে এই কমিউনিকেশন গুলো, এই রেসপেক্ট গুলো। সো আমরা যেন হচ্ছে যে শুধু সফল ফ্রিল্যান্সার এবং শুধু ডলার ইনকাম করার জন্যই যেন ফ্রিল্যান্সিংটাকে মনে প্রাণে ধারণ না করি। ফ্রিল্যান্সিং বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস ছাড়াও লোকালি কিন্তু হিউজ অপরচুনিটিজ আছে বিভিন্ন এজেন্সিতে, বিভিন্ন কোম্পানিজে, বিভিন্ন রিমোট জবে। তারপরে হচ্ছে যে বিভিন্ন মার্কেটিং ওনারা সেটা হচ্ছে যে হায়ার করে। সো আপনারা আপনার স্কিলটাকে মূলত হচ্ছে ফোকাস করবেন, তারপরে মার্কেট প্লেস আপওয়ার্ক, ফাইবার, পিপল পাওয়ার, লেজিট, ফ্রিল্যান্সার.com, এগুলোতে যদি সুন্দর করে প্রোফাইল সাজাবেন। আবার পাশাপাশি আউট অফ মার্কেট প্লেসে রিচ আউট করার চেষ্টা করবেন, বিশেষ করে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, রেডিট, পিন্টারেস্টে আপনার যে নিশ, আপনার যে স্কিল, সেই স্কিল রিলেটেড হচ্ছে যে আপনি ওয়েবসাইট গুলো খুঁজে বের করবেন, গ্রুপ গুলো খুঁজে বের করবেন, সেখানে হচ্ছে আপনি ফলো করবেন, লাইক করবেন, কারো প্রবলেমের পোস্ট দেখলে সেখানে আপনি কমেন্ট করবেন। ঠিক আছে? সো আপনি প্রবলেম সলভ করতে পারবেন। সো এইভাবে আসলে অর্গানিক ওয়েতে যতদিন পর্যন্ত না আমরা একটা দুইটা কাজ পাচ্ছি, একটা দুইটা ভালো ক্লায়েন্ট পাচ্ছি, ততদিন পর্যন্ত আপনাকে একটু কষ্ট করতেই হবে। তারপরে আপনার অনেক কষ্ট করে একটা দুটো ক্লায়েন্ট পেয়ে গেলেন, আপনার সার্ভিস ভালো, আপনাকে ফ্রিকুয়েন্টলি সে হায়ার করতেছে, আপনাকে সে অন্য অন্য কলিগকে রিফার করতেছে। তারপরে হচ্ছে যে আপনি ফাইবারে লেভেল 1 অথবা আপওয়ার্কে টপ রেটেড বা রাইজিং ট্যালেন্ট হয়ে গেলেন, অথবা মার্কেট প্লেস থেকে পেমেন্ট নেওয়া শুরু করলেন। তো এইভাবে আপনাদের কমিউনিকেশন, আপনার নেটওয়ার্কটা আসলে বাড়বে আর কি। এজ এ ওভারনাইট এটা কখনোই পসিবল না, কারণ আমি ফ্রিল্যান্সার ফাজলিল্লাহি আজকে 5 বছর থেকে এই লাইনে আছি, আলহামদুলিল্লাহ। আমিও আপনাদের মতো, কোনো পার্থক্য নাই। পার্থক্য শুধু একটাই, আমি শুরু করছি 2019 সালে, আপনারা শুরু করছেন 2025 সালে অথবা 20 সালে, এটাই পার্থক্য। কিন্তু আপনারা এসে যে সার্ভিসটা দিবেন, ঠিক একই সার্ভিস আমি দিচ্ছি। আপনারা যে এখানে 90 মেম্বার্স আছে বা 95 মেম্বার্স অলমোস্ট, আমরা সবাই কিন্তু একে অপরের কম্পিটিটর। আপনি আমার কম্পিটিটর, আমি আপনার কম্পিটিটর। আজকে আপনি এখানে শিখে কালকে ফাইবারে গিগ দিবেন, আপওয়ার্কে দিবেন, বাইরে ক্লায়েন্ট খুঁজবেন, আমি কিন্তু সেম কাজটাই করি।
তারপরেও বলতেছি, কারণ হচ্ছে রেজেক। রেজেক আসলে ফয়সালা হয় মহান আমাদের স্রষ্টার পক্ষ থেকে, বা যারা অন্য ধর্মের আছি ঈশ্বরের পক্ষ থেকে। সো এইটা আসলে আপনাকে একটু চেষ্টা করতে হবে, বাকিটা হচ্ছে যে আপনি ফল পেয়ে যাবেন। যাই হোক, আজকে আপনাদের গুগল অ্যাডস ব্যাচ 19-এর লাস্ট ক্লাস। আমি চাইবো যে আপনাদের জার্নিটা অনেক ভালো হয়েছে, কারণ শামীম স্যারের স্টুডেন্ট আমিও। স্টিল আমি আপনাদের হচ্ছে যে 19 ব্যাচের ভিডিওগুলো দেখতেছি। সব সময় আমাদেরকে আসলে আপডেট থাকতে হয়, সেটা হচ্ছে নিজের প্রয়োজনে হোক, আর ক্লায়েন্টকে স্যাটিসফ্যাকশন করার জন্য হোক, বা ক্লায়েন্ট একটা কোশ্চিন করলে সেটা অ্যান্সার দেওয়ার মানে স্কোপটা যেন আমার থাকে আর কি। সো আমি আশা করব যে প্রতিনিয়ত যে 2-3 দিন আপনারা ক্লাস করছেন, 9:30 থেকে 10টা 11টা পর্যন্ত, এত কষ্ট করে, অনেকে বিজনেস হয়ে, কেউ টিভি দেখে, কেউ রাস্তায় হেঁটে, কেউ আবার একদম প্যাশনেট হয়ে একদম মনে প্রাণে ক্লাসগুলো করছেন। যে যে অবস্থান থেকেই ক্লাস করছেন না কেন, সবার প্রতি আমার রেসপেক্ট। আপনার এই সময়টা, আপনার এই টাকাটা যেন বৃথা না যায়, সেটা যেন আপনাদের তুলে নিয়ে আসতে পারেন। আপনারা এই স্কিল যেন শিখতে পারেন, নিজের বিজনেস হোক, অন্যের বিজনেস হোক, ফ্রিল্যান্সিং এর কাজে হোক, লোকালি হোক, ইন্টারন্যাশনালি হোক, যাতে আপনি আপনার সার্ভিস অ্যাজ এ স্কিল পারসন, অ্যাজ এ এক্সপার্টিস হিসেবে আপনি প্রোভাইড করতে পারেন। সো এই হচ্ছে আপনাদের, আমার হচ্ছে কিছু কথা যেটা অলরেডি সবাই জানেন, যে হয় আর কি। সবাইকে ধন্যবাদ। যদি স্পেসিফিক ভাবে 2-1 জনের কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। আর ওভারঅল আপনাদের গুগল অ্যাডস এর জার্নিটা কেমন ছিল, কি কি শিখলেন, আর ইন ফিউচারে গুগল অ্যাডস নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি, যদি সংক্ষেপে আপনাদের জার্নিটা 2-1 জন আমারে বলেন, একজন মেয়ের পক্ষ থেকে, আমার আপুর পক্ষ থেকে, একজন ভাইয়ের পক্ষ থেকে আর কি। আমি শুনতে চাচ্ছি আপনাদের জার্নিটা কেমন হলো আর কি। তারপরে আমার এই কথা থেকে যদি কারো 1-2টা কোশ্চেন থাকে আমাকে বলতে পারেন, বা আমি কোনো ইরিলিভেন্ট কথা বলে থাকলে আমাকে কারেকশনও করে দিতে পারেন আর। কথা বলেন কেউ একজন। আপনারা কি এতক্ষণ আমার কথা শুনেছেন? জি ভাই, জি বস, শুনছি। শুনতে পেরেছি। আমি তো মনে করছি আমি একা একাই বলে গেলাম, আপনারা না মনে হয় না কেউ বস, নাই, আছি আছি আছি। ঘুমাইছেন। আপনাদের এই 19 ব্যাচের জার্নিটা যদি আমার কি একজন বলতেন, যারা একদম ক্লাস ফুল করছেন, এবং আপনার এক্সপিরিয়েন্সটা কেমন হলো এই প্রথম দিন থেকে আজকের এই দিন পর্যন্ত। আপনারা কি আনমিউট করে কথা বলতে পারেন আসসালামু নাকি? আলাইকুম ভাইয়া। আমি ওয়ালাইকুম মেহরুন আসসালাম। ইসলাম বলছি। জি কেমন আছেন আপনি? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি ভাইয়া, আমাদের কোর্সটা অনেক ভালো ছিল, অনেক ইনফরমেটিভ ছিল, এবং ইনশাল্লাহ আমরা অনেক ভালোভাবেই আসলে কোর্সটা কমপ্লিট করতে পেরেছি এবং অনেক ভালোভাবে ইমপ্লিমেন্ট করেছি গুগল অ্যাডস এর বিষয়টা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সরি, সার্চ ক্যাম্পেইন, ডিসপ্লে অ্যাড রান বা ইউটিউব অ্যাডভার্টাইজিং, সবকিছু থেকে আমি আসলে অনেক ভালো রেজাল্ট পেয়েছি। এজন্য সবকিছু মিলে আসলে শামীম বসকে অনেক অনেক ধন্যবাদ, এবং আপনাদের সবাইকে আসলে অনেক অনেক ধন্যবাদ আমাদের এত ভালোভাবে ডিপ ভাবে শেখানোর জন্য। এই আর কি, আমার কথা শেষ। থ্যাংক ইউ সবাইকে। ঠিক আছে, আর একজন আপু আছেন? আর কেউ আছেন অভিজ্ঞতাটা শেয়ার করবেন এতদিনের জার্নি? আসমা আক্তার।
বর্ষা। ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, জলিল ভাই বলেন। হ্যাঁ, যাই হোক, আপনার কথাগুলো শুনে আসলে অনেক ভালো লাগছে আর কি। আপনার একদম প্র্যাকটিক্যাল লাইফ থেকে আমরা শুনতে পেরেছি, এবং এই এক্সপিরিয়েন্সটা খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমার ব্যক্তিগত একটা এক্সপিরিয়েন্স হলো যে এই যে কোর্সটা শুরু থেকে শেষ, এটা আমার একদম প্রথম আর কি, মানে গুগল এর সে প্রথম জার্নি। শামীম স্যার এত ডিটেলস মানে এই কোর্সটাতে পড়াইছে, এবং এত বেশি মানে অলিগলিতে ঢুকেছে আর কি। আমি এটার সাথে আসলে ভালো করে তাল মিলাতে পারিনি, মানে প্র্যাকটিসটা ওভাবে করতে পারিনি। হুম। কারণ এত গভীর ভাবে স্যার কোর্সটা করাইছে যে পুরোপুরি আমি এটার ভিতরে অ্যাডজাস্ট করতে পারিনি। আমার ওই চাকরি করার সুবাদে আমার একটু ব্যস্ততাও থাকে। তো যার কারণে আমার দেখা যাচ্ছে যে আমি এই কোর্সটা আজকে মানে ফর্মালি শেষ হলো, কিন্তু আপনাদের সাপোর্টটা আমার দরকার। কারণ আমরা আসলে শুরু থেকে আবার প্র্যাকটিসটা শুরু করতে হবে আর কি। একদম প্রথম স্টেজ থেকে আমাদের প্র্যাকটিসটা শুরু করব। এবং এই ক্ষেত্রে আপনাদের সাপোর্টটা খুবই দরকার। স্যার, যদিও আমি স্যারের সাথে ব্যক্তিগতভাবে কথা বলছি, স্যারও আমাকে খুব এশিওর করেছে যে আপনি সব ধরনের সাপোর্ট ইনশাল্লাহ পাবেন। আর আমরা যারা ছিলাম আর কি, আমার মতো আমার মনে হয় আরো অনেকে থাকতে পারে। তো এরকম বিগিনারদের নিয়ে আর যদি একটা গ্রুপ আমরা করতে পারি যারা প্র্যাকটিস করার জন্য আর কি। আমি দেখলাম যে এই কোর্সে অনেকেই আছে যারা খুব অ্যাডভান্স, এর আগে কোর্স করেছে, ওনারা এখানে আসছে, এবং ওনারা যারা বিশেষ করে বারবার প্রশ্ন করছে বিভিন্ন বিষয়ে, ওনাদের নলেজ অনেক ভালো। আসলে আমরা প্রশ্ন করার মতো নলেজটাও অ্যাচিভ করতে পারি নাই। হ্যাঁ, একটা প্রশ্ন করার জন্য যে পরিমাণ নলেজ দরকার অতটুকু এখনো যেতে পারিনি, কারণ স্যারের কোর্সটা এত ব্যাপক। হ্যাঁ, স্যারকে অনেক ধন্যবাদ। এবং স্যার আসলে মনের মাধুরী মিশিয়ে অনেক ভালোবাসা দিয়ে কোর্সটা করিয়েছেন, আমরা বুঝতে পেরেছি। এবং স্যার অনেক মানে মনের গভীর, মানে গভীর থেকে যদি ভালোবাসা না থাকে, এত ডিটেলস আসলে পড়ানো সম্ভব হয় না, এটা আমরা রিয়ালাইজ করেছি। যাই হোক, আপনাদের কাছ থেকে আমাদের আশা থাকবে যে অলিউর ভাই আছেন এবং এই যে ফজলে আলাই ভাই আছেন, আপনাদের মতো আরো অনেক সিনিয়র ভাইরা আছেন, আপনারা সবসময় আমাদের দিকে একটু খেয়াল রাখবেন। আমরা বিভিন্ন আমাদের প্র্যাকটিস শুরু করতে গেলে আপনার বিভিন্ন সমস্যা পড়বে, আপনারা যদি আপনাদের কাছে হেল্প চাই আমরা আশা করি এটি পাবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। ঠিক আছে। আসসালামু আর এখন, আলাইকুম। হ্যাঁ। ফজলে ভাই ভালো আছেন? জি স্যার, ভালো আছি। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। বস, আজকে আপনার মানে নেটওয়ার্কের সমস্যা। লাস্ট ক্লাস, তো আমরা ঠিক মতো এখন। হ্যালো। শুনতে পাচ্ছি আমি। আচ্ছা, টানা 4 মাসের ক্লাসটা আমাদের যেটা হইলো, 4 মাস আগে আমরা কিছুই জানতাম না, বা কেউ কিছুটা কিছুটা জানতাম, তো এখন এসে আমরা মোটামুটি অনেকটা একটা ধারণা পেয়ে গেছি, এবং যেটা দিয়ে আমরা ভবিষ্যতে আরো সমৃদ্ধ হতে পারবো। তো এই কোর্সের আগেও আমরা 18 ব্যাচের ক্লাস গুলো দেখে কিছুটা ধারণা হয়তো ছিল আমাদের, এবং এই ক্লাস এগুলো জিজ্ঞেস করলাম, এবং আমরা প্রতিদিন স্বামী বসে লাইভ, প্রতিদিন আমরা ক্লাসগুলো বস ইউটিউব লিঙ্ক গুলো দেয় সেগুলো দেখি, এবং আগামীতেও আমরা যতদিন ফ্রিল্যান্সিং লাইনে থাকবো বসের কথা আমরা শুনতে পারবো। এই জন্যই আমরা, আমার আমার মনে হইতেছে না যে আজকে শেষ। আমরা বসের সঙ্গে ছিলাম, সঙ্গে আছি, এবং সারা জীবন থাকবো ইনশাল্লাহ। এবং সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গেলেও বস আমাদের সঙ্গে থাকবে, এটা আমাদের প্রত্যাশা। থ্যাংক ইউ। জি, আরেকজন ভাই অভিজ্ঞতা শেয়ার করেন। আসসালামু আলাইকুম সবাইকে। হ্যাঁ, কি অবস্থা তন্ময়? এই তো ভাই, ভালো আছেন? কি অবস্থা তোমার, বলো। ভালো। তো বলতেছি যে আমি আসলে একবারেই এই কোর্সে, লাইভ কোর্সে যখন ভর্তি হয়েছি একবারে বিগিনার ছিলাম না। কম বেশি কিছু বছর রেকর্ডেড ব্যাচ থেকে আমি দেখছিলাম গুগল আর্টসে, এবং পরবর্তীতে আসলে আরো রিয়েল লাইফ একটা টাচে থাকার জন্য এই লাইভ ব্যাচে ভর্তি হয়েছিলাম। এখন শুরুর দিকে দেখছিলাম যে দু একটা ক্লাস আমার মনে হয়েছিল যে
ওনার আসলে ক্লাস আগের মতনই হইতেছে, কিন্তু পরবর্তীতে দেখলাম যে এই তারিখের অন্তত এই 19 ব্যাচ 19-এ গুগল আর্টস এর উনি বেশ কিছু ক্লাস আছে যে যেগুলো অনেক অ্যাডভান্স হয়েছে, আগের থেকে আপডেটেড ভাবে দেখাইছে। যেরকম কিওয়ার্ড ইনসার্শন, তারপরে গুগল অ্যাডস এর রিমার্কেটিং অডিয়েন্স যেগুলো ক্রিয়েট করা, ওইগুলো উনি শুধু আগে ওই গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে ক্রিয়েট করে ওইভাবে দেখাইছে, কিন্তু এই তারিখে দেখলাম উনি অনেক অ্যাডভান্স হয়েছে এগুলো দেখাইছে। আসলে ওই 18 ব্যাচ বা 17 ব্যাচে দেখছিলাম যেগুলো, সেগুলো আসলে দেখার পরেও একটা পূর্ণতা পাইতেছিলাম না, যে কিছু কমতি আছে কিছু কমতি আছে। কিন্তু আসলে এই ব্যাচে সেগুলো আসলে সবই পেয়ে গেছে। এবং আজকে যে অডিট অ্যান্ড অপটিমাইজ এই ক্লাসটা প্রিভিয়াস কোনো ব্যাচে এরকম ভাবে আসলে দেখায়নি। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। কোনটা কোনটা? এই অডিট অ্যান্ড অপটিমাইজ এই হ্যাঁ। এই এটা আজকের আজকের ক্লাসে অনেক অ্যাডভান্স হয়েছে দেখাইছে, এবং উনি নতুন একটা শিটে দেখাইছে। উনি হয়তো ওই সম্ভবত রিসেন্টলি আপডেট করছে এবং ক্রিয়েট করে দেখাইছে। এই হ্যাঁ, জিনিসগুলো আসলে প্রিভিয়াস ব্যাচের অডিট অপটিমাইজ ক্লাসে আমি পাইনি। আমি আসলে এগুলো এখন ধরে রাখতে হবে আর কি। হ্যাঁ, জি ভাই। এগুলো ধরে রাখতে হবে এবং হচ্ছে যে মনোনিবেশ করতে হবে খুব ভালোভাবে। তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকেন নাকি? ভাই আসসালামু আলাইকুম, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন।